হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ নিশান, শোনো, আমি আশেপাশে খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত রহস্যজনক কিছুই আমার নজরে আসেনি। তবে আমি হাল ছাড়ব না। এতদিন ধরে এই নোংরা কাজগুলো কে করে আসছে এটা আমি খুঁজে বের করবই। এতগুলো মানুষের জীবন জড়িয়ে আছে, আমি একটাকেও ছেড়ে দেব না। সবাইকে তাদের পাওনা বুঝিয়ে দেব, প্রত্যেককে শাস্তি আমি নিজে হাতে দেব। তীব্র একটা আক্রোশ নিয়ে নীল ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ রক্তচক্ষু নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। তার শক্ত চোয়াল আর চোখের চাউনি বলে দিচ্ছে সে কতটা ভয়ঙ্কর হতে পারে। এমন সময় কয়েকটা মেয়ে কলেজের গেট দিয়ে বেরিয়ে হাসাহাসি করতে করতে নীলের ফুচকা গাড়ির সামনে এসে দাঁড়ালো। এদের মধ্যে একজন বেশ চড়া গলায় নীলকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই মামা, ঝাল বেশি করে দিয়ে 3 প্লেট ফুচকা দেন তো, খুব খিদে পেয়েছে, দেরি করবেন না একদম। হঠাৎ করে নীলের চিন্তার জগতে ছেদ পড়ল। সে সামনের দিকে তাকিয়ে দেখল সে কলেজেরই কয়েকজন মেয়ে তার সামনে দাঁড়িয়ে। নীল দ্রুত তার চোখের ক্রোধ লুকিয়ে ফেলল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল। একজন খুনি গডফাদার থেকে সে মুহূর্তে রূপান্তরিত হলো একজন সাধারণ ফুচকাওয়ালায়। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে সে বলল, হ্যাঁ মামা, এখনও দিচ্ছি। আপনারা সামনের ওই টুলগুলোতে বসেন, আমি এক্ষুনি ফুচকা বানিয়ে আপনাদের দিচ্ছি। মেয়েরা টলে গিয়ে বসা মাত্রই নীলের হাত চলতে শুরু করলো। কিন্তু তার মস্তিষ্ক এখন 3টে স্তরে কাজ করছে। প্রথমত, সে খুব নিপুণভাবে ফুচকার আলু মাখছে, যেন কেউ বিন্দুমাত্র সন্দেহ না করে। দ্বিতীয়ত, তার তীক্ষ্ণ নজর রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটা সন্দেহভাজন কালো রঙের মাইক্রোবাসের ওপর, যেটা গত 10 মিনিট ধরে ইঞ্জিন চালু করে দাঁড়িয়ে আছে। আর তৃতীয়ত, সে খুব মনোযোগ দিয়ে সামনে বসা মেয়েগুলোর কথা শোনার চেষ্টা করছে। জানিস, আজ নাকি কলেজের পেছনে সেই ড্রাগ ডিলারদের মিটিং হওয়ার কথা। ভয়ে কেউ ওদিক যাচ্ছে না। নীলের হাতের গতি 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে আরও দ্রুত ফুচকা ভাঙতে শুরু করলো। সে বুঝতে পারল পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাকে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। সে আশেপাশে এমনভাবে নজর রাখছে যেন সে সাধারণ এক দোকানদার, কিন্তু আসলে সে শিকারিবাজের মতো অপরাধীদের মুভমেন্ট ট্র্যাক করছে। ঠিক সেই মুহূর্তে কলেজের গেট দিয়ে একটা কালো বাইক দ্রুতগতিতে বেরিয়ে গেল। নীল লক্ষ্য করল বাইকের পেছনের লোকটির কোমরে একটা রিভলভার গোজা। তার মানে খেলা শুরু হয়ে গেছে। এই মেয়েগুলোর সামনেই এমন কিছু ঘটতে চলেছে যা ওরা কল্পনা করতে পারছে না। আমাকে ফুচকা বানানোর ছলে এই 3 পাখির দিকে নজর রাখতে হবে। মাইক্রোবাস, বাইক আর মেয়েদের দেওয়া তথ্য। নীল খুব সাবধানতার সাথে ফুচকার পেট সাজাতে সাজাতে মেয়েগুলোর দিকে এগিয়ে গেল। তার চাউনিতে এখন এক অদ্ভুত চপলতা। কিন্তু পকেটের ভেতরে থাকা ছোট্ট ট্র্যাকারটি সে নিঃশব্দে অন করে দিল। ঠিক এই সময়ে নীলের পকেটে থাকা ফোনটা আবার ভাইব্রেট করে উঠল। নীল ব্লুটুথ ইয়ারফোনটা কানে সেট করে অতি সন্তর্পণে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিশানের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, স্যার, ওরা মুভ করছে। কলেজের ঠিক পেছনের পরিত্যক্ত গোডাউনটাতে ড্রাগ ডিলিং শুরু হয়ে গেছে। আমি লেন্স দিয়ে দেখতে পাচ্ছি বিশাল অঙ্কের টাকার লেনদেন হচ্ছে। আপনি বললে আমরা এখনই ওদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারি। আমাদের টিম পজিশন নিয়ে আছে, শুধু আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষা করছি স্যার। নিশান, তাড়াহুড়ো করে সব ব্যস্ত দিও না, দাঁড়াও, এখনই কোনো অ্যাকশন নিও না। আমি যতক্ষণ না পরবর্তী সিগন্যাল দেব ততক্ষণ তোমরা শুধু দূরে থেকে নজর রাখো। ওরা ঠিক কী করছে, কার সাথে হাত মেলাচ্ছে সেটা খুবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করো। আমি চাই প্রত্যেকটা প্রমাণ খুব নিপুণভাবে সংগ্রহ করো। ভিডিও থেকে শুরু করে অডিও রেকর্ড কিছুই যেন বাদ না পড়ে। কিন্তু স্যার, ওরা যদি মাল নিয়ে বেরিয়ে যায় তাহলে তো হাতছাড়া হয়ে যাবে। বেরোতে পারবে না নিশান। এই শহরের প্রতিটি গলি আমার নখত পড়ে। মনে রেখো নিশান,
এরা তো সবে মাত্র কয়েকটা তুচ্ছ মাছি। এদের মেরে আমার আক্রোশ মিটবে না। আমার সেই রাঘব বোয়ালকে চাই, যার আন্ডারে এরা এই রাজত্ব চালাচ্ছে। এই চুনোপুরীদের ধরে আমি আসল হুতাকে সতর্ক করতে চাই না। আমি চাই জালের শেষ সুতোটা ধরে টান দিতে, যেন পুরো সাম্রাজ্যটা একেবারে ধসে পড়ে। তাই শান্ত থাকো এবং ব্যাকগ্রাউন্ডে চেক করো আর কার কার গাড়ি ওখানে ঢুকছে। ফোন কানে রেখে নীল অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ফুচকার আলু মাখতে লাগলো। তার আঙুলগুলো যখন মশলা মেশাচ্ছে তখন তার মস্তিষ্ক ড্রাগ ডিলারদের পালানোর সবকটা পথ বন্ধ করার ছক কষছে। সে একই সাথে 3টে কাজ করছে, ফুচকা বানাচ্ছে, নিশানের আপডেট শুনছে এবং সামনে বসা মেয়েগুলোর দিকে গভীর নজর রাখছে। সে লক্ষ্য করলো নীলিমা নামের মেয়েটি বারবার ফোনের দিকে তাকাচ্ছে এবং বেশ ঘাবড়ে আছে। এই নিন আপনাদের প্রথম প্লেট। জাল কি ঠিক আছে মামা, নাকি আরও একটু দেব? আসলে এই কলেজের আশেপাশে ইদানিং অনেক নতুন মুখ দেখা যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের একটু সাবধান করে দিই। আপনারা তো গড়ের মেয়ে, সাবধানে থাকবেন। আপনি আপনি এসব কিভাবে জানলেন মামা? পুলিশও তো যেটা জানে না আপনি সেটা বলছেন। আপনি কি কাউকে দেখেছেন এখানে সন্দেহজনক কিছু করতে? আমি তো সামান্য ফুচকা এলাম মামা। সারাদিন রাস্তার মোড়ে দেখি কত মানুষ আসে, কত মানুষ যায়। সবার চোখের বাসা পড়া আমার পুরনো অভ্যাস। তবে একটা কথা মনে রাখবেন, বাঘ যখন শিকার করতে আসে তখন সে নিঃশব্দে আসে। আপনারা ফুচকা এনজয় করেন, বাঘেটা আমি দেখছি। নীল কথাটি বলে আবার তার কাজে মনোযোগ দিল। তার কানে তখন নিশানের কণ্ঠ বেজে উঠল যে গোডাউনে আরও একটি নামি দামি গাড়ি প্রবেশ করেছে। নীলের ঠোঁটের কোণে তখন এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে জানে আজ রাতেই এই কলেজের পেছনের গোডাউনটা অপরাধীদের বধ্যভূমিতে পরিণত হবে। কিন্তু তার আগে তাকে এই সাধারণ ফুচকাওয়ালার অভিনয়টা নিখুঁতভাবে শেষ করতে হবে। সে যেন একাই এক মস্ত বড় দাবা খেলার খেলোয়াড়, যেখানে প্রতিটি গুটি তার কথা মতো চলছে। নীলিমার ফুচকা খেতে ব্যস্ত থাকলেও নীলের দৃষ্টি এখন কলেজের সীমানা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। তার হাতের আঙুলগুলো যখন ফুচকার ভেতরে টক জল ভরছে তখন তার কান ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে তার নেটওয়ার্কের বিভিন্ন সদস্যদের থেকে আসা তথ্যে নিবদ্ধ। এই কলেজের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ছদ্মবেশী মানুষগুলো আসলে সাধারণত কেউ নয়, তারা নীলের বিশ্বস্ত গোয়েন্দা বাহিনীর সদস্য। স্যার, কনফার্মড, গোডাউনের ভেতরে ওই কালো লাক্সারি গাড়িটা থেকে যে লোকটা নেমেছে সে আর কেউ নয়, শহরের কুখ্যাত ড্রাগ ডিলার জ্যাকার। কিন্তু অবাক করার মতো বিষয় হলো তাকে রিসিভ করতে ভেতর থেকে একজন লোক বেরিয়েছে যার গায়ে এই কলেজের সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম। তার মানে আমাদের সন্দেহ ঠিক ছিল স্যার, এই অপরাধের শিকড় কলেজের ভেতর পর্যন্ত গেড়েছে। আমি আগেই জানতাম কলেজের এই পবিত্র আঙ্গিনাকে যারা বিষাক্ত করছে তাদের আমি এমন এক শিক্ষা দেব যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। নিশান, কলেজের উত্তর দিকের গেটে যে বাদাম বিক্রেতা বসে আছে তাকে বলো তার দূরত্বে থাকা ক্যামেরাটা যেন গোডাউনের পেছনের দরজার দিকে ফোকাস করে। আমি দেখতে চাই ওই সিকিউরিটি গার্ড ছাড়া আর কে কে ভেতরের লোক। নীল ফুচকার প্লেট রিলিফ করতে করতে হঠাৎ লক্ষ্য করল দূরে একটি বাইক নিয়ে দুজন যুবক এসে নীলিমাদের দিকে খুব অশুভ দৃষ্টিতে তাকাচ্ছে। তাদের একজনের হাতে একটি ছোট প্যাকেট যা সে বারবার নীলিমাকেও দেখানোর চেষ্টা করছে। নীল বুঝতে পারল এরা ড্রাগ প্যাডলার যারা কলেজের সহজ সরল ছাত্রছাত্রীদের টার্গেট করে। নীল তার ইয়ারফোনে নতুন কমান্ড দিল। নিশান, কলেজের মেইন গেটের উল্টো দিকে যে রিক্সাওয়ালা ছদ্মবেশে দাঁড়িয়ে আছে তাকে বলো এখনই মুভ করতে। ওই যে বাইক নিয়ে দুজন ছেলে নীলিমাদের ডিস্টার্ব করার চেষ্টা করছে, ওদের বাইকের নাম্বার প্লেটটা স্ক্যান করে ডেটাবেস পাঠাতে বলো। আর শোনো, আশেপাশে আমাদের যত সদস্য ছড়িয়ে আছে কেউ যেন এখন সরাসরি কোনো ফাইট শুরু না করে। শুধু তথ্য নাও, ওদের সাপ্লাই চেনটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমার জানা চাই। জি স্যার, সব সদস্য অ্যালার্ট পজিশনে আছে। রাস্তার মোড়ের চা বিক্রেতা অলরেডি ওই বাইকারদের ছবি তুলে পাঠিয়েছে। আরেকটা খবর আছে স্যার, কলেজের লাইব্রেরির ছাদ থেকে আমাদের স্নাইপার লক্ষ্য করেছে যে গোডাউনের ভেতরে ড্রাগের পাশাপাশি কিছু বড় মাপের অস্ত্রের বাক্স নামানো হচ্ছে। মনে হচ্ছে বড় কোনো ডিল হতে চলেছে। অস্ত্রের বক্স? তার মানে ওরা শুধু ড্রাগসে সীমাবদ্ধ নেই। নিশান,
পুরো এলাকাটাকে ডিজিটাল সিল করে দাও। ড্রোনগুলো এমন উচ্চতায় উড়াও যেন ওরা টেরি না পায় যে আকাশ থেকে ওদের ওপর নজর রাখা হচ্ছে। কলেজের ভিতরে ওই জঞ্জাল আমি বাড়তে দেব না। এই ছেলে মেয়েগুলো এখানে পড়তে আসে, অপরাধী হতে নয়। প্রত্যেকটা অপরাধের ছোট থেকে ছোট তথ্য আমি আজ নিজের হাতে কালেক্ট করব। নীলিমা হঠাৎ নীলের দিকে তাকিয়ে বলে উঠল, মামা, আপনি ফুচকা বানাতে বানাতে কার সাথে যেন বিড়বিড় করে কথা বলছেন? কোনো সমস্যা? নীলিমা কিছুটা সন্দিহান হয়ে নীলের দিকে তাকালো। নীল এক মুহূর্ত দেরি না করে তার মুখে সেই পরিচিত সাধারণ ফুচকাওয়ালার হাসিটা টেনে আনলো। আরে না মামনি, আমি আসলে মনে মনে হিসেব মেলাছিলাম আজ কতটুকু আলু আর কতটুকু মশলা খরচ হলো সেই চিন্তা। আর একা একা কথা বলে আমার পুরনো অভ্যাস। বয়স হচ্ছে তো। আপনারা ফুচকাটা শেষ করেন, আপনাদের টকটা কি আর একটু বাড়িয়ে দেবো? নীলিমাদের কথা বলতে বলতেই নীল লক্ষ্য করলো কলেজের দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা সেই সিগারেট ফুঁকতে থাকা লোকটা অস্থির হয়ে উঠছে। সে বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছে। নীল বুঝল সময় ঘনিয়ে আসছে। সে তার পকেটের বাটনে চাপ দিয়ে নিশানের জন্য চূড়ান্ত মেসেজ পাঠালো। নিশান, জালের মুখ ছুটো করে আনো। আমাদের প্রতিটি সদস্য যেন তাদের পজিশন থেকে 1 ইঞ্চিও না নড়ে। ওরা যখন মনে করবে ওরা সবচেয়ে নিরাপদ, ঠিক তখনই আমি আমার আসল পরিচয় নিয়ে ওদের সামনে দাঁড়াবো। এই মাঝিদের মারার পর আমি সেই রাঘব বোয়ালদেরকে এমনভাবে জালে আটকাবো যে সে পালানোর কোনো পথ আর পাবে না। সব তথ্য একটা হার্ড ড্রাইভে ব্যাকআপ নিয়ে রাখো। আমি নিজে আজ রাতে এগুলো নিয়ে বসবো। নীল আবার ফুচকার ডাল ঘুরতে শুরু করলো। বাইরে থেকে তাকে শান্ত মনে হলেও তার ভেতরে তখন প্রলয় চলছে। কলেজের আশেপাশে ছড়িয়ে থাকা তার বাহিনীর সদস্যরা, কেউ রিকশাওয়ালা, কেউ বাদাম বিক্রেতা, কেউ বা সাধারণ পথচারী, সবাই এখন এক একজন দক্ষ শিকারী। তারা শুধু তাদের গডফাদার নীলের শেষ ইশারার অপেক্ষায় আছে। অপরাধের এই অন্ধকার সাম্রাজ্য আজ রাতে এক জনশূন্য ফুচকাওয়ালার চোখের সামনে ধুলোয় মিশে যাবে। কলেজের পিছনের পরিত্যক্ত গোডাউনটার চারপাশে এখন শ্মশানের নিস্তব্ধতা। নীল তার ফুচকার গাড়িটা একপাশে সরিয়ে রেখে নিশানের দেওয়া সিগন্যালের অপেক্ষায় ছিল। তার জ্যাকেটের নিচে লুকানো 9mm পিস্তলটা একবার স্পর্শ করে সে নিশ্চিত হয়ে নিল আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আজ নিজের রণক্ষেত্রে নামার জন্য প্রস্তুত। ঠিক যখন সে পা বাড়াবে তখনই বাতাসের নিস্তব্ধতা ভেঙে বিকট সাইরেনের শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। স্যার, সর্বনাশ হয়ে গেছে। কোত্থেকে এক ঝাঁক পুলিশের গাড়ি এসে পুরো গোডাউন এলাকা ঘিরে ফেলেছে। ওরা কোনো প্ল্যান ছাড়াই সরাসরি অ্যাটাক শুরু করে দিয়েছে স্যার। আমাদের সব মুভমেন্ট ওরা ব্লক করে দিচ্ছে। স্যার, হোয়াট? পুলিশ এখানে এলো কোথা থেকে? আমি তো ওদের কোনো ইনফরমেশন দেইনি। নিশান, ওদের থামাও। ওরা ভেতরে ঢুকলে জ্যাকার আর ওর সাঙ্গাবাঙ্গারা পালানোর সুযোগ পেয়ে যাবে। এই বোকাগুলো জানে না ওরা কিসের মধ্যে হাত দিচ্ছে। নীলের কথা শেষ হওয়ার আগেই শোনা গেল এলোপাতাড়ি গুলির শব্দ। নীল দৌড়ে গিয়ে একটা দেয়ালের আড়ালে পজিশন নিল। সে দেখল পুলিশের ভ্যান থেকে নামা অফিসাররা কোনো সতর্কতা ছাড়াই গোডাউনের ভেতর লক্ষ্য করে গুলি ছুটছে। ভেতরে থাকা অপরাধীরা হকচকিয়ে গেলেও অভিজ্ঞ জ্যাকার ঠিকই পুলিশের দুর্বলতা ধরে ফেলল। ধোয়ার আড়ালে ড্রাগ ডিলাররা পেছনের সিক্রেট সুড়ঙ্গ দিয়ে একে একে পালাতে শুরু করলো। নিশান, পুলিশগুলো ড্রাগ ডিলারদের ডাইভারশন দিচ্ছে। জ্যাকার পেছনের গলি দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার সাজানো বাগান এই অপদার্থ পুলিশগুলো এসে তছনছ করে দিল। আমি আজ ওকে ধরার জন্য পুরো মাস অপেক্ষা করছি, আর এই সস্তা ক্রেডিট নেওয়ার লোভে ওরা সব শেষ করে দিল। স্যার, জ্যাকার অলরেডি একটা কালো বাইকে করে মেন রোডের দিকে চলে গেছে। পুলিশ এখন শুরু কয়েকটা চুনোপুটি পেড্রারকে অ্যারেস্ট করছে। আসল রাঘব বোয়াল আমাদের হাতছাড়া হয়ে গেল স্যার। নীল একটা ঘুষি মারল পাশের ইটের দেয়ালে। তার হাত ফেটে রক্ত ঝরছে, কিন্তু সেই ব্যথার চেয়ে তার বুকের ভেতরের আগুন অনেক বেশি তীব্র। সে সামনে তাকিয়ে দেখল পুলিশের বড় কর্তারা মিডিয়ার সামনে পৌঁছে নিচ্ছে যেন তারা অনেক বড় একটা অপারেশন সাকসেসফুল করেছে। অথচ তারা জানেই না আজ জ্যাকারকে ধরতে পারলে পুরো সিন্ডিকেটের মাথাকে পাওয়া যেত। ফালতু সব ড্রামা। এই বোকা পুলিশগুলোর জন্য আজ আমার এই এতদিনের পরিশ্রম ধুলে মিশে গেল। জ্যাকার এখন আর সতর্ক হয়ে যাবে। তাকে খুঁজে পাওয়া এখন দ্বিগুণ কঠিন হবে। নিশান, আমাদের ছেলেদের বলো এখনই ওখান থেকে সরে যেতে।
পুলিশের এই সস্তা বাহাদুরি আমি আর সহ্য করতে পারছি না। আজকেও আমার হাত থেকে সবকিছু বেরিয়ে গেল। শান্ত হন স্যার, আমরা আবার সুযোগ পাবো। সুযোগ আমি তৈরি করে নেব নিশান, কিন্তু এই পুলিশ বাহিনী, এদের ভুলের মাসুল আজ এই শহরকে দিতে হবে। ওরা অপরাধ দমনের বদলে অপরাধীদের পালানোর পথ করে দিল। আমার সাজানো দাবার বোর্ডটা ওরা এক নিমিষে উলটপালট করে দিল। জ্যাকারকে আমি ছাড়ব না, আর এই অপারেশন যারা লিড করেছে তাদের আমি মনে রাখবো। নীল কখনো তার অপমান ভুলে যায় না। নীল রাগে ফুঁসতে ফুঁসতে আবার তার ফুচকার গাড়ির কাছে ফিরে এলো। তার চোখে তখন খুনের নেশা। সে বুঝতে পারছে এখন তাকে আরও অন্ধকার পথে হাঁটতে হবে। পুলিশের উপর তার বিন্দুমাত্র ভরসা আর অবশিষ্ট নেই। যে কাজটা সে ছদ্মবেশে করতে চেয়েছিল, এখন হয়তো সেটা তাকে সরাসরি গডফাদার হিসেবেই করতে হবে। নীল তার দামি গাড়িটি তীব্র গতিতে চালিয়ে নির্জন রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। তার মাথায় তখন আগুনের মতো একটা চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগে ফুচকাওয়ালার ছদ্মবেশে থাকার সময় নীলিমা নামের মেয়েটি বান্ধবীদের সাথে যে কথা বলছিল সেটা তার কানে বাজছে। নীলিমা বলেছিল সে জানে আজ এখানে ড্রাগ ডিলিং হবে। নীলের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়। সে বুঝতে পারে পুলিশকে খবর সে দেয়নি, তার লোকরা দেয়নি, আর অপরাধীরা তো দিবেই না। তাহলে এই অপদার্থ পুলিশগুলো হুট করে এলো কোথেকে? তার মানে ওই মেয়েটা ওই নীলিমাই পুলিশকে খবর দিয়েছে? একটা সাধারণ মেয়ে ড্রাগ ডিলারের খবর জানলো কিভাবে? সেও তো নিজেকে খুব বড় সমাজসেবী ভেবেছে, কিন্তু সে জানে না তার এই একটা বোকামির জন্য আজ জ্যাকার আমার হাতছাড়া হয়ে গেল। আমার মাসের পর মাস করা পরিকল্পনা এই মেয়েটা এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিল। ওকে এর জন্য চরম মূল্য দিতে হবে। নীলের চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। সে গাড়ি চালাতে চালাতেই এক হাতে ফোন বের করে দ্রুত তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিশানকে একটা টেক্সট মেসেজ পাঠায়। মেসেজটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং ভয়ঙ্কর। মেসেজ পাঠিয়ে সে ফোনটা পাশে ছুঁড়ে ফেলে দেয়। স্যার, এত রেগে আছেন কেন? নীলিমা নামের মেয়েটাকে কিডন্যাপ করতে বলেছেন? তার মানে এই মেয়েটাই আজকের অপারেশন নষ্ট হওয়ার কারণ। ঠিক আছে স্যার, আপনার আদেশ শিরোধার্য। অন্যদিকে নীলিমা তখন কলেজ থেকে বের হয়ে একা একা হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। সন্ধ্যার আচ্ছা আলোয় রাস্তাটা অনেকটা জনশূন্য। নীলিমা মনের সুখে হাঁটছিল, কারণ সে ভেবেছে সে আজ একটা বড় অপরাধ রুখে দিয়েছে। কিন্তু সে জানে না তার পেছনে থাকা ছাই রঙের মাইক্রোবাসটি কেন তাকে অনুসরণ করছে। হঠাৎ মাইক্রোবাসটি নীলিমার সামনে এসে থামল। নীলিমা কিছু বুঝে ওঠার আগেই নিশান এবং তার আরও দুজন লোক গাড়ি থেকে নেমে নীলিমার পথ রোধ করে দাঁড়ালো। আপনারা কারা? আমার পথ আটকাচ্ছেন কেন? আমাকে যেতে দিন, না হলে আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই মামুনি। আপনি আজ যার সাজানো বাগান নষ্ট করেছেন তিনি আপনার চিৎকারে ভয় পাওয়ার লোক নন, বরং আপনার চিৎকার উপভোগ করাটাই তার পুরনো নেশা। চুপচাপ গাড়িতে উঠুন, না হলে ফল ভালো হবে না। আমি কেন আপনাদের সাথে যাব? আমি পুলিশকে ডাকবো। আপনারা জানেন না আমি পুলিশকে চিনি। পুলিশ আপনাকে আজ বাঁচাতে পারবে না। পুলিশকে তো আপনি আপনার বীরত্ব দেখাতে ডেকেছিলেন, কিন্তু সেই বীরত্বের ফল যে এত তেতো হবে সেটা বোধহয় ভাবেননি। ধরো একে। নীলিমা চিৎকার দেওয়ার চেষ্টা করার আগেই নিশানের লোকেরা তার মুখে রুমাল চেপে ধরল। ক্লোরোফর্মের কড়া গন্ধে নীলিমা মুহূর্তের মধ্যেই নেতিয়ে পড়ল। নিশান তাকে পাজাকোলা করে গাড়ির পেছনের সিটে তুলে দিল। গাড়িটি দ্রুত গতিতে অন্ধকার রাস্তায় মিশে গেল। কিছুক্ষণ পর গাড়িটি এসে থামল শহরের বাইরে একটি পরিত্যক্ত কারখানার সামনে, যা নীলের একটি গোপন আস্তানা। নীল তখন সেখানে নিজের পিস্তলটা পরিষ্কার করছিল। তার সামনে একটা বড় স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চলছে। স্যার, টার্গেটকে নিয়ে আসা হয়েছে। মেয়েটা এখন আমাদের বেসমেন্টে আছে। জ্ঞান ফিরলেই ওকে আপনার সামনে হাজির করা হবে। ওকে শিকল দিয়ে বেঁধে রাখো নিশান। আমি চাই ও যখন চোখ খুলবে তখন যেন ওর সামনে এই শহরের সবচেয়ে বড় অন্ধকারটা দেখতে পায়। আমি ওর মুখ থেকে শুনতে চাই এই দৃশ্যটা ও পেলে কোথা থেকে। যে কাজে হাত দেওয়ার সাহস প্রশাসনের নেই সেখানে ও নাক গুলাতে এলো কেন? নীল তার চেয়ার থেকে উঠে ধীর পায়ে বেসমেন্টের দিকে এগিয়ে যেতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপের শব্দে যেন এক একটা মৃত্যুর পরোয়ানা লুকিয়ে আছে। নীলিমা যখন আস্তে আস্তে চোখ মেলল, সে দেখল সে একটা অন্ধকার ঘর, লোহার চেয়ারে বাঁধা। তার সামনে শুধু একটা বাল্ব জ্বলছে,
আর সেই আবছা আলোয় সে দেখতে পেল একজন মানুষকে, যার অবয়ব দেখে তার কলিজা শুকিয়ে এলো। সে বুঝতে পারল এ সেই ফুচকাওয়ালা নয়, এ সাক্ষাৎ মৃত্যুদূত। নীল তার সামনে গিয়ে দাঁড়ালো। ওপর থেকে পড়া টিমটিমে আলোয় নীলের অবয়ব ফুটে উঠতে নীলিমার চোখ ছানাবড়া হয়ে গেল। ফুচকাওয়ালা মামা, আপনি এখানে? আরে মামা দেখুন, আমাকে কিছু লোক ধরে এনেছে এখানে। আপনি কিভাবে এখানে এলেন? আপনাকেও কি ওরা ধরে এনেছে? মামা প্লিজ ওদের বলুন না আমাকে ছেড়ে দিতে, আমি খুব ভয় পাচ্ছি। নীলিমার মুখে ফুচকাওয়ালা মামা ডাক শুনে নীলের চোয়াল শক্ত হয়ে এলো। তার ভেতরে বইতে থাকা আগ্নেয়গিরি যেন এখনই ফেটে পড়বে। সে দাঁতে দাঁত চেপে নীলিমার দিকে কয়েক কদম এগিয়ে গেল। নীলিমার চোখে তখনও বিশ্বাস হচ্ছে না যে তার পরিচিত সহজ সরল ফুচকাওয়ালা এখানে এখন হিংস্র ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে পারে। নীল হঠাৎ তার গায়ের জ্যাকেটটা ঝেড়ে পাশে থাকা একটা কাঠের চেয়ারে সজোরে লাথি মারল। বিকট শব্দে চেয়ারটা ভেঙে চুরমার হয়ে গেল। চুপ, একদম চুপ। আর একটা বারো যদি ওই ফুসকালা মামা শব্দটা তোর মুখ দিয়ে বের হয়, তবে জ্যান্ত পুঁতে ফেলবো তোকে। আমি তোর মামা নই, আমি তোর জম। আজকে পুলিশকে তুই খবর দিয়েছিস, তাই না? সত্যি করে বল, কেন করেছিস এটা? তুই ছাড়া কেউ জানতো না যে সেখানে ড্রাগ ডিলিং হবে। কোথা থেকে জেনেছিস এই খবর? আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমি কাউকে কিছু বলিনি, আর পুলিশকেও আমি ফোন করিনি। এখানে ড্রাগ ডিলিং হবে এটা তো আমি আমার আপুর কাছ থেকে শুনেছি। আমি শুধু বান্ধবীদের সাথে গল্প করছিলাম মাত্র। আপনার আপু মানে? আপনার আপু এই খবর পেলে কোথা থেকে? পরিষ্কার করে বলেন, নাহলে আজ আপনার রেহাই নেই। আমার আপু সাংবাদিক আদিবা চৌধুরী। গতকাল রাতে আপু কার সাথে যেন ফোনে কথা বলছিল, আমি আড়াল থেকে শুনেছি। আপু বলছিল কলেজের পেছনে আজ বড় একটা ড্রাগ ডিলিং হবে। আপু বলছিল সে কোনো গোপন সূত্রে এই তথ্য পেয়েছে। আজ আপু নিজেও সেখানে ক্যামেরা নিয়ে যাওয়ার কথা ছিল। আমি শুধু আপুর কথাটাই বান্ধবীদের কাছে বলেছি, বিশ্বাস করুন। আদিবা চৌধুরীর নামটা শোনার সাথে সাথে নীলের ভ্রু কুঁচকে গেল। এই শহরে একরোখা আর সাহসী সাংবাদিক হিসেবে আদিবার নাম সে আগেও শুনেছে। নীল বুঝতে পারল তার নিজের গোপন অপারেশনের তথ্য ফাঁস হওয়ার পেছনে কোনো বড় চক্র কাজ করছে। আদিবা চৌধুরী? এই মেয়েটা তো সারাক্ষণ আন্ডারওয়ার্ল্ডের পেছনে হন্য হয়ে ঘুরে, কিন্তু সে এই খবর পেল কার কাছ থেকে নিছেন? জি স্যার, বলুন। আদিবা চৌধুরীর উপর নজরদারি বাড়াও। সে কার সাথে ফোনে কথা বলছিল এবং কার কাছ থেকে এই খবর পেয়েছে সেটা আমার 1 ঘন্টার মধ্যে জানা চাই। আর এই মেয়েটাকে আপাতত এই গড়ি তালাবদ্ধ করে রাখো। ওর আপু যদি সাংবাদিক হয় তবে ওকে দিয়ে আমাদের কাজ হতে পারে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার আপু জানলে অনেক সমস্যা হবে। আমি কাউকে কিচ্ছু বলবো না। তোর আপু যদি সত্যি সাংবাদিক হয় তবে সে অলরেডি তোর নিখোঁজ হওয়ার খবর পেয়ে গেছে। এখন দেখা যাক তার কলম বেশি শক্তিশালী নাকি আমার ক্ষমতা। ওকে আটকে রেখো নিশান। নীল ঘর থেকে বেরিয়ে গেল। তার মাথায় এখন নতুন ছক। আদিবা চৌধুরী যদি তথ্যের উৎস হয়, তবে সেই উৎসের কাছে পৌঁছাতে নীলিমাই হতে পারে তার সবচেয়ে বড় টোপ। আন্ডারওয়ার্ল্ডের গডফাদার এখন এক নতুন খেলায় নামতে চলেছে। বোন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আদিবা চৌধুরী পাগলের মতো হয়ে গিয়েছিল, কিন্তু সে একজন পেশাদার ক্রাইম রিপোর্টার, তাই আবেগ সামলে সে তার সবকটি সোর্স কাজে লাগিয়ে ফেলে। শহরের প্রতিটি অলিগলি আর অন্ধকার জগতের খবর তার নখদর্পণে। নিজের সোর্সের মাধ্যমে অনেক কাঠখড় পুড়িয়ে সে জানতে পারে নীলিমাকে শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত পুরনো সমিলে আটকে রাখা হয়েছে। আদিবা আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে নিজের স্কুটার নিয়ে ঝড়ের গতিতে ছুটে আসে সেই আস্তানার সামনে। সেখানে কোনো প্রহরী নেই, গেটটা হাট করে খোলা। আদিবা বুক ভরা সাহস নিয়ে ভেতরে পা রাখে। নীলিমা, নীলিমা কোথায় আছিস তুই? সাহস থাকলে সামনে আয় কাপুরুষের দল, আমার বোনকে ছেড়ে দে। আদিবা ঘরের ভেতরে ঢুকতেই তার গলার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কারখানার ভেতরের পরিবেশটা অদ্ভুত রকম শান্ত। ঘরের ঠিক মাঝখানে
একটি বড় রাজকীয় সোফা রাখা, যার উপরে বিশাল এক ঝাড়বাতি জ্বলছে। আর সেই সোফায় বেশ আয়েশ করে বসে আছে নীল। তার এক হাতে দামি সিগার, অন্য হাতে একটা পুরনো ডায়েরি। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো অপরাধী নয়, বরং কোনো প্রসাদের রাজা। আদিবাকে ঢুকতে দেখে নীল ঠোঁটের কোণে একটি বাঁকা হাসি ফুটিয়ে তুলল। ওয়েলকাম আদিবা চৌধুরী। আমি জানতাম আপনার মতো মেধাবী সাংবাদিকের আমার এই ঠিকানা খুঁজে পেতে খুব বেশি সময় লাগবে না। আপনার জন্য আমি ঠিক 10 মিনিটের অপেক্ষা করছি। বসুন। চা নাকি কফি? ফালতু রসিকতা বন্ধ করো। আমার বোন কোথায়? নীলিমা যদি এক চুলা আঘাত পায়, তবে আমি তোর এই আস্থানা জ্বালিয়ে দিব। তুই জানিস না কার উপর হাত দিয়েছিস। জানি বলি তো আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনার বোন একদম সুরক্ষিত আছে আদিবা, তবে তার মুক্তি নির্ভর করছে আপনার উপর। আপনি গত রাতে কার সাথে ফোনে কথা বলছিলেন এবং কলেজের পেছনে ড্রাগ ডিলিং হওয়ার খবর আপনি কার কাছ থেকে পেয়েছেন, সেই নামটা আমার এক্ষুনি চাই। তুমি তুমি এসব জানলে কিভাবে? আর তুমি কে? তোমাকে তো আমি কখনো দেখিনি। আমাদের ডায়েরিতে তো তোমার মতো কোনো গডফাদারের ছবি নেই। সব গডফাদার তো আর ট্রাইশুট পরে ঘুরে না দিবা। কেউ কেউ রাস্তার মোড়ে দাঁড়িয়ে পরম মমতায় ফুচকাও বানায়। আসলে চোখের ভুল সবসময় মানুষের কাল হয়ে দাঁড়ায়। আপনার বোন সেই ভুলই আজ এখানে বন্দি। এখন বলুন, সেই সোর্সের নাম কি? আমি আমার সোর্সের নাম কোনো দিন কারো কাছে প্রকাশ করি না। তা আমার মৃত্যু হলেও না। তুমি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। নীল সোফা থেকে উঠে ধীর পায়ে আদিবার সামনে এসে, মৃত্যুর ভয় আমি আপনাকে দেখাচ্ছি না দিবা, কিন্তু আপনি কি চান আপনার ভুলের জন্য আপনার আদরের ছোট বোনকে সারা জীবন এই অন্ধকারের মাসুল দিতে হোক? নীলিমা কিন্তু আপনার ওই গোপন সোর্সের কথা আমাকে সব বলে দিয়েছে। এখন আমি শুধু আপনার মুখ থেকে কনফার্ম হতে চাই। নীল আদিবার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকলো। আদিবা বুঝতে পারল সে এক ভয়ঙ্কর জালে ফেসে গেছে। এই লোকটা সাধারণ কোনো অপরাধী নয়। সে আদিবার প্রতিটি পদক্ষেপের কথা আগে থেকেই জানে। আদিবা বুঝতে পারল নীলিমার প্রাণের বিনিময়ে তাকে হয়তো এখন সেই চরম গোপন সত্যটা বলতে হবে, যা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে। নিশান, আদিবা চৌধুরীকে আমাদের স্পেশাল গেস্ট রুমে নিয়ে যাও আর ওনাকে নীলিমার সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। তবে মনে রাখবেন আদিবা, সত্যটা না বলা পর্যন্ত এই গেট দিয়ে আপনাদের দুজনের কারোরই বের হওয়া সম্ভব নয়। আদিবা তার দুশ্চিন্তা আর রাগ আর চেপে রাখতে পারল না। নীলের নির্বিকার ভঙ্গি তাকে যেন আরও বেশি উস্কে দিচ্ছে। সে নীলের খুব কাছে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল। তার চোখ দিয়ে তখন টলমল করে জল পড়ছে। কি শত্রুতা আপনার আমার সঙ্গে? কেন আমার নিষ্পাপ বোনটাকে এভাবে কষ্ট দিচ্ছেন? ও তো এই জগতের কিছুই জানে না। আপনার যদি কোনো হিসাব মেটানোর থাকে তবে আমার সাথে মেটান। আমি সাংবাদিক, আমি অনেকের মুখোশ খুলে দিয়েছি। শত্রুতা তো আপনার আমার সাথে হওয়ার কথা। আমাকে কষ্ট দেন, আমাকে আটকে রাখেন প্লিজ। আমার বোনকে ছেড়ে দিন। ওর বোনের কষ্ট আমি সহ্য করতে পারছি না। আদিবার এই আর্তনাদ শুনে নীল কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চেহারার সেই পৈশাচিক হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে হাতের সিগারটা অ্যাশট্রেতে পিষে নিভিয়ে ফেলল। এরপর সে খুব ধীর পায়ে আদিবার সামনে এসে দাঁড়ালো। নীলের চোখের মণিতে তখন এক অদ্ভুত বিষণ্ণতা আর শীতলতা। সে খুব নিচু আর করুণ গলায় কথা বলতে শুরু করলো। আপনার বোনের কষ্ট হচ্ছে? আপনার বোনের কষ্ট দেখে আপনার খুব মায়া হচ্ছে, তাই না? আপনার কাছে আপনার বোনের কষ্টই কষ্ট, আর কারো বোনের কষ্ট কি কষ্ট না? এই শহরের রাজপথে যখন বিচার না পেয়ে কোনো বোন দুঃখে কাঁদে কিংবা হারিয়ে যায়, তখন আপনার এই মায়া কোথায় থাকে আদিবা চৌধুরী? মনে রাখবেন, আপনার বোনের কষ্টই এই পৃথিবীতে একমাত্র কষ্ট না। নীলের কণ্ঠস্বরে এমন এক গভীর ক্ষত আর হাহাকার ছিল যে আদিবা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ঝানু সাংবাদিক, মানুষের গলার স্বর শুনে মনের অবস্থা বোঝা তার পেশা। নীলের এই কথাগুলোর পেছনে লুকিয়ে থাকা তীব্র যন্ত্রণা আদিবাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে দেখতে পেল নীলের চোখে আগুনের বদলে এখন এক গভীর শূন্যতা। আদিবা নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেল। এই মানুষটার ভিতরে কি এমন কষ্ট লুকিয়ে আছে? কি এমন ঘটনা ছিল তার জীবনে যা তাকে একজন নির্দয় গডফাদার পরিণত করেছে?
এই কণ্ঠের ব্যথা তো কোনো অভিনয় হতে পারে না। আমি কার সাথে লড়ছি? একজন অপরাধীর সাথে, নাকি এক ভাগ্যহত মানুষের সাথে যে নিজেই কোনো বোনের কষ্টের প্রতিশোধ নিতে এই পথে নেমেছে? আদিবা, আমি নীলিমাকে অকারণে কষ্ট দিতে চাই না, কিন্তু আপনি যে খবরটা আজ পুলিশকে দিয়ে পাইয়ে দিয়েছেন তাতে আমার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে সেই সব মানুষদের যারা জায়গার পতন হলে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখত। আপনি আপনার খবরের নেশায় আজ অনেক বড় একটা সুযোগ নষ্ট করে দিয়েছেন। আদিবা নীলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল এই মানুষটা যতটা না রাগ থেকে এসব করছে, তার চেয়ে বেশি করছে ভেতরের কোনো এক না বলা যন্ত্রণার আগুন থেকে। নীলের বুকের ভেতর যে কত বড় গোপন ক্ষত জমা হয়ে আছে সেটা আদিবা এখন অনুভব করতে পারছে। সে বুঝল নীলকে বুঝতে হলে শুধু তার বর্তমান নয়, তার অতীতকেও ঘাঁটতে হবে। নিশান, আদিবাকেও নিয়ে যাও। আমি চাই সে নীলিমার সামনে বসে থাকুক আর দেখুক বোনের কষ্ট কাকে বলে। ততক্ষণে আদিবা চিন্তা করুক সত্যটা কি সে বলবে নাকি নিজের জেদ ধরে রাখবে। আদিবা যখন নিশানের সাথে বেসমেন্টের দিকে যাচ্ছিল তখনও তার কানে নীলের সেই করুণ সুরটা বাজছিল। আপনার বোনের কষ্টই কষ্ট। সে বুঝতে পারল এই রহস্যের জট খুলতে হলে তাকে এখন নীলের সেই অদেখা মানুষটার মুখোমুখি হতে হবে। আন্ডারওয়ার্ল্ডের এই গডফাদারের আড়ালে এক বড় ট্র্যাজেডি লুকিয়ে আছে। সময় যেন থমকে দাঁড়িয়ে আছে সেই পরিত্যক্ত কারখানায়। দেখতে দেখতে 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আদিবা চৌধুরী মুখ খোলেনি। তার সাংবাদিক সত্তা আর জেদ তাকে এখনও আটকে রেখেছে, কিন্তু নীলের ধৈর্যের বাঁধ এখন ভাঙার পথে। তার রক্তচক্ষু আর শক্ত চোয়াল বলে দিচ্ছে বড় কোনো প্রলয় আসতে চলেছে। নীল ধীর পায়ে আদিবার ঘরে প্রবেশ করল। রুমের গুমট পরিবেশে নীলের উপস্থিতিতে বাতাসের ভার বেড়ে গেল। 24 ঘন্টা আদিবা, পুরো একটা দিন আমি আপনাকে সময় দিয়েছি, কিন্তু আপনি এখনো আপনার জেদ নিয়ে বসে আছেন। আমার ধৈর্য পরীক্ষা করবেন না। এখন যদি আপনি সত্যিটা স্বীকার না করেন তবে আপনার চোখের সামনে আপনার বোনকে আমি একানি শেষ করে দেব, ঠিক যেভাবে সেদিন আমার বোনকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনি বুঝবেন আদিবা, চোখের সামনে নিজের আদরের বোনের কষ্ট দেখা কতটা ভয়ঙ্কর। নীল, কেন এমন করছেন আপনি? কেন একটা নিষ্পাপ মেয়ের উপর এত আক্রোশ আপনার? আপনার বোনকে কারা মেরেছে আমি জানি না, কিন্তু তার জন্য আপনি পৃথিবীর সব বোনকে কেন এভাবে কষ্ট দিচ্ছেন? কি হয়েছিল আপনার বোনের সাথে? আমি সব বোনকে কষ্ট দিচ্ছি না দিবা, বরং আমি এই নোংরা শহর থেকে সব বোনকে বাঁচানোর চেষ্টা করছি। আপনি আজ আপনার ভুখামের জন্য যাদেরকে পালাতে সাহায্য করলেন তারা আর কেউই না, তারা হলো সেই হায়রা যারা কলেজের সামনে দাঁড়িয়ে স্টুডেন্টদের হাতে ড্রাগ তুলে দেয়। ওরা ড্রাগসগুলোকে চকলেটের ভিতরে ভরে দিত। মাসুম বাচ্চাগুলো চকলেট ভেবে সেগুলো খেত আর ধীরে ধীরে ওদের নেশার দাসে পরিণত হতো। যখন ওরা পুরোপুরি নেশা আসক্ত হয়ে পড়তো তখন এই শয়তানগুলো মেয়েদের অপহরণ করে বিদেশে পাচার করে দিত। নীলের চোখে এখন আগুনের লেলিহান শিখা। সে আদিবার খুব কাছে গিয়ে তার কলার চেপে ধরল। তার কণ্ঠস্বর এখন যন্ত্রণায় কাঁপছে। তাদের মধ্যে আমার বোন ছিল একজন, আমার আদরের ছোট বোন ঐশী। সেদিন আমি অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি এই ড্রাগ ডিলিংয়ের গডফাদার জ্যাকার আমার বোনকে অপহরণ করেছে। সেদিন আমি একাই ওর পেছনে ছুটছিলাম। যখন আমি সেই ট্র্যাকটা আটকাই তখন দেখি সেই গাড়িতে শুধু আমার ঐশী নয়, ঐশীর মতো আরো কয়েকশো মেয়ে ছিল। তাদের সবার চোখে ছিল ভাষার আকুতি, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম দিবা। আমি ঐশীকে বাঁচাতে গিয়ে দেখি ওরা ওকে ট্রাকে তুলে পালানোর চেষ্টা করছে। আমি যখন বাজাইতে গেলাম তখন ওরা আমার মাথা সজোরে আঘাত করে। আমি যন্ত্রণা মাটিতে লুটিয়ে পড়ি। চারপাশে ঝাপসা হয়ে আসছিল, কিন্তু আমি তাও হাল ছাড়িনি। আমি ঢলতে ঢলতে উঠে নিজের গাড়ি নিয়ে ওই ট্রাকটাকে ধাওয়া করি। আমি শুধু ট্রাকটাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু হাইওয়েতে আমার আর ট্রাকের সেই রেষারেষিতে একসময় বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমি যখন রক্তাক্ত অবস্থায় ট্রাকটার কাছে পৌঁছাই আমি দেখি সেই গাড়িতে তাকে কেউ বেছে নিন। আমার ছোট্ট ঐশীটা নিতর হয়ে পড়ে আছে। ওর হাতটা জানালার বাইরে ঝুলে আছে, যেন শেষ মুহূর্তে ও আমাকে ডাকছিল। কথাগুলো বলতে বলতে আন্ডারওয়ার্ল্ডের সেই ভয়ঙ্কর গডফাদার নীল দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। তার
তার দীর্ঘদিনের জমানো পাথর চাপা কষ্টগুলো আজ বাঁধ ভাঙা চোখের জল হয়ে বেরিয়ে আসছে। যে নীলকে পুরো শহর জম মনে করে, সে আজ এক অসহায় ভাইয়ের মতো আদিবার পায়ের কাছে ভেঙে পড়ল। আমার ঐশী মারা গেল আদিবা। ওই আগুনের লেলিহান শিকা আমার কলেজেটা পুড়িয়ে দিল। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন না ড্রাগ সিন্ডিকেটের শেষ মানুষটাকে আমি মাটির নিচে পড়াতে পারছি, ততদিন আমি শান্ত হব না। আমি ঐশীকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি চেয়েছিলাম এই শহরে আর কোনো ঐশীকের জন্য পাচার হতে না হয়। আর আজ আপনার ওই ছোট্ট বোকামের জন্য জেকার আবার পালিয়ে গেল। ও আবার নতুন কোনো ঐশীকে তুলে নেবে। আপনি কি পারবেন এই অপরাধের দায় নিতে? বলুন। আদিবা পাথরের মতো দাঁড়িয়ে নীলের কান্না দেখছে। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে যে অপরাধীকে ঘৃণা করছিল, আজ সে দেখছে সেই মানুষটা আসলে এক বিশাল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। আদিবা বুঝতে পারল সে শুধু একটা নিউজ করতে চেয়েছিল, কিন্তু সেই নিউজের আড়ালে সে অজান্তেই একটা পবিত্র যুদ্ধের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আদিবার চোখের কোণ দিয়েও জল গড়িয়ে পড়তে লাগলো। সে বুঝল নীলের এই আক্রোশ অন্যায় নয়, এটা এক বিচারহীন ভাইয়ের হাহাকার। নীলের কান্নার শব্দে ঘরটা যেন ভারী হয়ে এলো। আন্ডারওয়ার্ল্ডের দৌর্দণ্ড প্রতাপশালী গডফাদারের এই রূপ আদিবাকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিয়েছে। আদিবা দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর ধীর পায়ে নীলের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখেও এখন জল। একজন সাংবাদিক হিসেবে সে অনেক সত্যের মুখোমুখি হয়েছে, কিন্তু এমন বুকফাটা আর্তনাদ সে আগে কখনো দেখেনি। আদিবা নীলের কাঁধে আলতো করে হাত রাখল এবং তাকে শান্ত করার চেষ্টা করলো। আপনার বোনের সাথে যা হয়েছে তা শুনে আমার বুক ফেটে যাচ্ছে নীল। বিশ্বাস করুন, আমি জানতাম না আপনার পেছনে এমন একটা করুণ ইতিহাস আছে। কিন্তু নীল, আপনি যে পথটা অবলম্বন করছেন সেটা কি ঠিক? আপনি নিজেকে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছেন। আপনি নিজের হাতে বিচার তুলে নিচ্ছেন। এটাও তো এক ধরনের অন্যায়। আপনি কেন আইনের আশ্রয় নিচ্ছেন না? যারা অপরাধ করেছে আইন তাদের সাজা দেবে। আপনি কেন এই অন্ধকার জগতে নিজেকে হারিয়ে ফেলছেন? আদিবার মুখে আইন এবং সাজার কথা শুনে নীলের কান্না মুহূর্তেই থেমে গেল। সে হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে এখন জল নেই, আছে এক বুক ঘৃণা আর চরম অবজ্ঞা। নীলের ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যর হাসি। সেই হাসিটা ধীরে ধীরে উচ্চস্বরে হাসিতে রূপান্তরিত হলো। সেই অট্ট হাসিতে সারা ঘর যেন কেঁপে উঠল। আয়, আপনি আইনের কথা বলছেন আদিবা চৌধুরী? এই বাংলাদেশের কোন আইনের কথা বলছেন আপনি? যে আইন পকেটে নিয়ে যেখানে ঘুরে বেড়ায়, যে আইন সাধারণ মানুষের জন্য শিকল আর ক্ষমতাধরদের জন্য বর্ম। আপনি কি আসলে একজন সাংবাদিক নাকি রূপকথার গল্পের রাজকন্যা? আপনি আইনকে এভাবে অপমান করতে পারেন না নীল। সব মানুষ তো খারাপ নয়, সব পুলিশ অফিসারও তো বিকিয়ে যায়নি। শুনুন আদিবা চৌধুরী, আমি যখন আমার বোনের রক্তমুখা শরীর নিয়ে থানার সামনে দাঁড়িয়েছিলাম, তখন এই আইনের রক্ষক পুলিশ অফিসাররা আমাকে বলেছিল অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দাও, উপর থেকে চাপ আছে। আমি সেদিন বুঝে গিয়েছিলাম এদেশে আইন শুধু ধনীদের গোলামি করে। যারা অপরাধের বিরুদ্ধে কাজ করার কথা, তারা আসলে অপরাধীদের হয়ে দালালি করে। আমি আইনের দরজায় কপাল খুঁটেছি, বিচার চেয়েছি, কিন্তু বিনিময়ে পেয়েছি লাঞ্ছনা। নীল আদিবার খুব কাছে গিয়ে তার চোখের দিকে চোখ রেখে আঙুল উঁচিয়ে বলতে লাগলো। তার কণ্ঠে এখন বজ্রের মতো গর্জন। আপনার যে আইন অপরাধীকে আড়াল করে, সে আইনকে আমি মানি না। যে পুলিশ অফিসাররা টাকার বিনিময়ে জেকারকে পালানোর পথ করে দেয়, তাদের চেয়ে বড় অপরাধী আর কেউ নয়। আমি আইনের রাস্তা নিলে আজ জেকার জেলে গিয়ে রাজার হালে থাকতো, আর দুদিন পর জামিনে বেরিয়ে এসে আবার ড্রাগ ডিলিং শুরু করতো। আমি চাই না জেলে যাক, আমি চাই সে কবরে যাক। আমি চাই তার সাম্রাজ্য এমনভাবে দশে পড়ুক যেন এই শহরে আর কোনো ঐশীকে চকলেটের নেশায় জীবন দিতে না হয়। কিন্তু এভাবে তো অরাজকতা বাড়বে নীল। আপনি তো তবে অপরাধীদের মতোই হয়ে যাচ্ছেন। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় আদিবা। পচা গা সরাতে হলে মাঝে মাঝে অস্ত্রোপচার করতে হয়, তাতে রক্ত ঝরে। আমি সেই সার্জন হতে চেয়েছি। এই পচা সাম্রাজ্যকে সুস্থ করার জন্য আমাকে এই নোংরা আন্ডারওয়ার্ল্ডে নামতে হয়েছে। আপনি আইনের বই নিয়ে বসে থাকুন, আর আমি দেখাবো জাস্টিস কীভাবে আদায় করতে হয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই দালালি করার
আইনের পক্ষে থাকবেন নাকি সত্যের যুদ্ধে আমার সাথে যোগ দেবেন? আদিবা নীলের যুক্তির সামনে কোনো উত্তর খুঁজে পেল না। সে মনে মনে বুঝতে পারল নীল যে বাস্তবতার কথা বলছে তা তেতো হলেও সত্য। আদিবা এখন এক বিশাল দোলাচলে। একদিকে তার আদর্শ, অন্যদিকে নীলের নির্মম কিন্তু অকাট্য বাস্তবতা। নীলের চোখ দুটো এখন আদিবার উত্তরের অপেক্ষায় স্থির হয়ে আছে। নীলের হাসির শব্দটা যখন ঘরের দেয়ালগুলোতে আছড়ে পড়ছিল, আদিবা তখন নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। তার সাংবাদিকতার আদর্শ আর আইনের প্রতি অগাধ বিশ্বাস যেন নীলের প্রতিটি যুক্তির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। নীল হাসতে হাসতেই হঠাৎ শান্ত হয়ে গেল, কিন্তু তার চোখে এখন উপহাসের ছায়া। সে আদিবার খুব কাছে এসে দাঁড়ালো। তার প্রতিটি শব্দ বিষের মতো ঝরছে। আপনি যে আইনের বড় বড় দোহাই দিচ্ছেন আদিবা চৌধুরী, আপনি কি জানেন সে আইন সাধারণ মানুষের জন্য কতটা নিষ্ঠুর? যখন আমি আমার বোনকে খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি আজকের এই আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ছিলাম না। তখন আমি ছিলাম সাধারণ একজন মানুষ, নীল আহসান, একজন সাধারণ ভাই যে তার বোনকে পাগলের মতো খুঁজছিল। আমি সেদিন আপনার ওই তথাকথিত আইনের রক্ষকদের কাছে গিয়েছিলাম। থানার বারান্দায় দাঁড়িয়ে পুলিশের কাছে হাত জোড় করছিলাম আমার বোনের একটা খোঁজ পেতে। তারা কি কোনো সাহায্য করেনি? সাহায্য? তারা বলেছিল খোঁজ দেব, ব্যস্ত থাকবেন না। ডায়েরিটা টেবিলের একপাশে ফেলে রেখে তারা ছাকাচ্ছিল আর হাসাহাসি উঠছিল। তখন আমি নিজে প্রাণ বাজি রেখে খোঁজ পেলাম যে আমার বোনকে ড্রাগ ডিলিংয়ের সিন্ডিকেটে ফেলে দেওয়া হয়েছে। আমি আবার দৌড়ে গিয়েছিলাম তাদের কাছে। আমি পুলিশের হাতে পায়ে ধরেছিলাম, চিৎকার করে বলেছিলাম, স্যার, ওরা ট্রাক ভর্তি করে মেয়েদের নিয়ে যাচ্ছে, আমার বোনকে বাঁচান। কিন্তু তারা আমার সাথে অমানবিক আচরণ করছিল, আমাকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দিয়েছিল। তারা বলেছিল আমি নাকি পাগল হয়ে গেছি। নীলের কণ্ঠ এখন কান্নায় আর রাগে রুদ্ধ হয়ে আসছে। সে আদিবার চোখের ওপর চোখ রেখে বলতে লাগলো, তারা কখনোই ড্রাগ ডিলিংয়ের বিরুদ্ধে কাজ করেনি আদিবা, কারণ চেকাররা তাদের পকেটে থাকে। যে ট্রাকটাকে আমি ধাওয়া করেছিলাম সে ট্রাকটার সামনে একটা পুলিশের জিপ পাহারা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল। আপনি কি বুঝছেন আমি কি বলছি? আইন আর অপরাধী যখন এক বিছানার শোয়, তখন সাধারণ মানুষ বিচার পায় না। তাদের অবহেলার জন্য, তাদের এই বেইমানের জন্য আজকে আমি আমার বোনটাকে হারিয়েছি। আমার ফুলের মতো ছোট্ট নিষ্পাপ বোনটাকে ওরা এক নিমিষে পিছিয়ে দিল। নীল, আমি আমি জানতাম না সিস্টেমটা এতটা পচে গেছে। পৌঁছে যায়নি আদিবা, সিস্টেমটা শেষ হয়ে গেছে। যেদিন ঐশীকে আমি সাদা কাপড়ে জড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, সেদিন নীল আহসান মারা গিয়েছিল। সেদিন জন্ম নিয়েছিল এই গডফাদার নীল। আমি বুঝেছিলাম আইন দিয়ে এদের সাজা হবে না, এদের সাজা দিতে হলে ওদের রাজত্বে ঢুকে ওদের বুক ছিঁড়ে কলেজাটা বের করে আনতে হবে। এখন বলুন, আপনার ওই পচা আইন কি আমার বোনকে ফিরে দিতে পারবে? পারবে না। কিন্তু আমি পারবো জ্যাকারকে তার কৃতকর্মের নরক দেখাতে। আদিবা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার দু চোখ দিয়ে অজান্তে জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারছে নীল যে ক্ষোভ থেকে এই অন্ধকার পথে নেমেছে তার দায়ভার এই সমাজের সবার। যে বিচার নীল আহসান পায়নি, সেই বিচার পাওয়ার জন্যই আজ নীল গডফাদার সেজেছে। আদিবা দীর্ঘক্ষণ পর মাথা তুলে নীলের দিকে তাকালো। তার চোখে এখন নতুন এক দৃঢ়তা। আপনি ঠিক বলেছেন নীল, আমি হয়তো আদর্শের চশমা পরে বাস্তবতাকে অস্বীকার করেছিলাম। জ্যাকার শুধু আপনার বোনের ঘাতক নয়, সে এই সমাজের হাজারো বোনের শত্রু। আমি আপনাকে সাহায্য করব। আমার সেই গোপন সোর্সের নাম আপনাকে বলবো। ঘরের কুমুট নিস্তব্ধতা ভেঙে আদিবার কণ্ঠস্বর এবার এক নতুন আগ্নেয়গিরির মতো গর্জে উঠল। নীলের জীবনের করুণ ইতিহাস শোনার পর আদিবার ভেতরে থাকা সাংবাদিক সত্তা আর বোনের প্রতি মমতা এক হয়ে মিশে গেছে। সে বুঝতে পেরেছে কলম দিয়ে যুদ্ধের সময় এখন শেষ, এখন সময় রণক্ষেত্রে নামার। আদিবা নীলের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে তার চোখের দিকে স্থিরভাবে তাকালো। তার চোখে এখন আর ভয় নেই, আছে প্রতিশোধের আগুন। নীল, অনেক হয়েছে, আর নয়। এতক্ষণ আমি আদর্শ আর নিয়মের দোহাই দিচ্ছিলাম, কারণ আমি বাস্তবতা এই কুৎসিত রূপটা দেখিনি। কিন্তু আপনার বোনের সাথে যা হয়েছে তারপর চুপ করে থাকাটা সব থেকে বড় অপরাধ। এবার আপনি আর একা নন। আমি আবিদা চৌধুরী আপনাকে কথা দিচ্ছি,
জ্যাকারকে ধরার জন্য আর তাকে তার কৃতকর্মের চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য আমি আপনার সাথে থাকব। আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন আদিবা? এই পথ থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। একবার এখানে পা রাখলে আপনাকে হয়তো আপনার পেশা, আপনার সম্মান সব বাজি রাখতে হবে। যে সম্মান অপরাধীদের বাঁচাতে সাহায্য করে, সেই সম্মানে আমার কোনো দরকার নেই নীল। আমি এই মরে যাওয়া সিস্টেমটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। সাধারণ মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারা চাইলেই কি না কি করতে পারে। আমি চাই আমার সাংবাদিকতার নেটওয়ার্ক আর আপনার শক্তি এক হয়ে এই পচা সমাজটার মুখোশ খুলে দিক। জ্যাকার মনে করেছে সে ধরাছোঁয়ার বাহিরে, কিন্তু সে জানে না এখন তার জম আর তার সাক্ষী হাত মিলিয়েছে। আদিবার এই রূপান্তর দেখে নীলের চোখের কোণে এক চিলতে স্বস্তির ছায়া ফুটে উঠল। সে বুঝতে পারল এতদিনের লড়াইয়ে সে হয়তো একজন যোগ্য সঙ্গী খুঁজে পেয়েছে। আদিবা তার ফোনটা বের করে একটি ফাইল ওপেন করলো। নীল, আমি আমার সোর্সের নাম আপনাকে বলছি। আসলে কোনো মানুষ নয়, আসলে আমার সোর্স হলো জ্যাকারের খুব কাছের একজন আইটি বিশেষজ্ঞ, যে জ্যাকারের সব ট্রানজ্যাকশন আর লোকেশন ট্র্যাক করে। সে জ্যাকারকে খুবই অপছন্দ করে, কারণ জ্যাকার তার ছোট ভাইকে ড্রাগসের নেশায় ডুবিয়ে মেরে ফেলেছে। সে আমাকে সব ইনফরমেশন গোপনে পাচার করে, কিন্তু তার একটা শর্ত ছিল, পুলিশ যেন জ্যাকারকে না ধরে, কারণ সে জানে পুলিশ জ্যাকারকে ছেড়ে দেবে। সে চাইতো জ্যাকারকে যেন জনসম্মুখে বিচার করা হয়। তার মানে আমাদের কাছে জ্যাকারের প্রতিটি মুহূর্তের আপডেট আছে। হ্যাঁ, আছে। আর এখন আমি আপনাকে সেই সব ডাটা দেব, যা দিয়ে আপনি জ্যাকারের পালানোর সব পথ বন্ধ করতে পারবেন। আমরা শুধু জ্যাকারকে মারব না নীল, আমরা তাকে এমনভাবে জনসম্মুখে আনবো যেন পুলিশও তাকে বাঁচানোর সাহস না পায়। আমি এই শহরের প্রতিটি ক্যামেরার সামনে ওর পাপগুলো তুলে ধরব। নীল আর আদিবা যখন ষড়যন্ত্রের জাল বুনছিল, তখন বাইরে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। দুই মেরুর দুই মানুষ, একজন আন্ডারওয়ার্ল্ডের রাজা আর অন্যজন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক কলম সৈনিক, আজ এক কাতারে দাঁড়িয়েছে। তাদের লক্ষ্য এক, শত্রু এক। নিশান, আদিবাকে আর নীলাকে এখনই আমাদের সেফ হাউসে শিফট করো, আর আমার বাহিনীর প্রতি সদস্যকে বলো স্বীকার করতে আমাদের এখন আর লুকোচুরি করার দরকার নেই। এবার আমরা সরাসরি আঘাত করব। জ্যাকারের অন্তিম যাত্রা শুরু হতে চলেছে। আদিবা আর নীল যখন একসাথে কারখানার বাইরে বেরিয়ে এলো, তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। এই আলো কি নতুন কোনো ন্যায়ের ইঙ্গিত দিচ্ছে, নাকি আরও বড় কোনো রক্তপাতের পূর্বাভাস? কারখানার ভেতরে একটি বড় ম্যাপের সামনে দাঁড়িয়ে নীল আর আদিবা এখন গভীর আলোচনায় মগ্ন। ঘরের এক পাশে নীলিমার জন্য আরামদায়ক থাকার ব্যবস্থা করা হয়েছে, কারণ নীল এখন আর তাকে বন্দি মনে করছে না। আদিবা তার ল্যাপটপ খুলে একের পর এক ডেটা নীলের সামনে উপস্থাপন করছে। কিভাবে জ্যাকারের ড্রাগ সাপ্লাই চেন কাজ করে, কোথায় তার অস্ত্রাগার, আর কোন কোন রুট দিয়ে সে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে, সব এখন নীলের হাতের নাগালে। আদিবা ম্যাপের একটি পয়েন্টে আঙুল রেখে, নীল দেখুন, জ্যাকার আগামী শুক্রবার শহরের বড় উপকণ্ঠে একটা বড় চালান রিসিভ করবে। এটা ওর জীবনের সবচেয়ে বড় ডিল। এখান থেকে ওকে ধরতে পারলে ওর পুরো সাম্রাজ্য ধসে পড়বে। আমি আমার সোর্সের মাধ্যমে ওর সিক্রেট কোডগুলো পেয়ে গেছি। কিন্তু জ্যাকার খুব ধূর্ত, ও জানে পুলিশ ওর পকেটে থাকলেও আমার মতো কেউ তাকে তাড়া করছে। ও নিশ্চয়ই কোনো ব্যাকআপ প্ল্যান রাখবে। আমাদের এমনভাবে এগোতে হবে যেন ও পালানোর কোনো গলি পথও খুঁজে না পায়। কথা বলতে বলতে নীল একের পর এক নিখুঁত পরিকল্পনা সাজাতে লাগলো। সে তার বাহিনীর প্রতিটি সদস্যকে কিভাবে পজিশন দেবে, কোথায় ডিজিটাল জ্যামার বসাবে, আর কিভাবে আদিবার লাইভ কভারেজ শুরু হবে, সব সে সেকেন্ডের হিসেবে মিলিয়ে নিচ্ছে। আদিবা মুগ্ধ হয়ে নীলের এই রূপটা দেখছিল। নীল যখন কথা বলে তখন তার চোখে কোনো সাধারণ অপরাধের লালসা নেই, বরং সেখানে এক দেশপ্রেমিক যোদ্ধার সংকল্প ফুটে ওঠে। আদিবা আগে ভেবেছিল নীল হয়তো একজন রক্তপিপাসু মানুষ, কিন্তু এখন সে বুঝতে পারছে
নীলের এই কাঠিন্য আসলে এক গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ, নিজের দেশের মানুষের প্রতি, বোনের প্রতি। আমি ভুলছিলাম, এই মানুষটা একা লড়ছে, একাই এক বিশাল পাহাড়ের বিরুদ্ধে। সে শুধু নিজের বোনের প্রতিশোধ নিতে চায় না, সে চায় এই দেশের মাটি থেকে ড্রাগসের বিষ চিরতরে মুছে দিতে। তাই তার এই ত্যাগ, এই সাহসিকতা কতটা নিঃস্বার্থ হলে একজন মানুষ নিজের সব পরিচয় বিসর্জন দিয়ে রাস্তার মোড়ে ফুসকাওয়ালা সেজে বসে থাকতে পারে, শুধু অপরাধীদের গতিবিধি লক্ষ্য করার জন্য। আদিবা, আপনি কি শুনছেন? শুক্রবার ঠিক রাত 2টায় আমরা মুভ করব। আপনার ক্যামেরা রেডি রাখবেন। আমি চাই জ্যাকার যখন আমার সামনে হাঁটু করে বসবে, তখন সারা বিশ্ব যেন দেখে এই শহরের আসল শত্রু কারা। আমি সব রেডি রাখবো নীল। আপনার ডেডিকেশন দেখে আমি অবাক হচ্ছি। আপনি আপনার জীবন বাঁচিয়ে রেখে এই পচা সিস্টেমের বিরুদ্ধে যেভাবে লড়ছেন, তা সত্যি অকল্পনীয়। আমি গর্বিত যে আমি আপনার মতো একজন মানুষের পাশে দাঁড়িয়ে এই লড়াইয়ের অংশ হতে পেরেছি। এটা শুধু আমার লড়াই নয় আদিবা, এটা আমাদের সবার লড়াই। ঐশীকে আমি ফেরাতে পারবো না, কিন্তু জ্যাকারকে থামিয়ে আমি হয়তো আরও 1000টা ঐশীকে মরতে দেখার হাত থেকে বাঁচাতে পারবো। সেই শান্তিটাই আমার বড় পাওনা। আদিবা লক্ষ্য করলো নীলের চোয়াল তখনও শক্ত, কিন্তু তার চোখের কোণে এক অদ্ভুত কোমলতা। নীল যে কতটা মানবিক এবং দেশপ্রেমিক তা আদিবা আজ হাড়ে হাড়ে অনুভব করছে। সে ভাবছে, সমাজের চোখে নীল হয়তো একজন অপরাধী বা গডফাদার, কিন্তু আদিবার চোখে সে একজন ত্রাতা। দুজনেই মিলে চূড়ান্ত নীল নকশা তৈরি করলো। এখন শুধু সময়ের অপেক্ষা। শুক্রবারের সেই রাত এই শহরের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখতে চলেছে। নিশান, সব চেক করো। শুক্রবার রাতে কোনো ভুল যেন না হয়। জ্যাকারকে আমরা তার পাপের শেষ সীমানা নিয়ে যাব। রাতের নিস্তব্ধতায় নীল আর আদিবা একে অপরের দিকে তাকালো। দুজনের চোখে এখন একই লক্ষ্য। শত্রু যতই শক্তিশালী হোক, আজ থেকে তাদের এই জেদ আরও বেশি শক্তিশালী। জ্যাকারকে ধরার নেশা নীল এবং আদিবাকে এক সুতোয় বেঁধে দিয়েছে। গত কয়েকদিন ধরে তারা দিনের অধিকাংশ সময় একই সঙ্গে কাটাচ্ছে। আদিবার ল্যাপটপে আসা ডিজিটাল ডেটা আর নীলের মাঠ পর্যায়ের গোয়েন্দা নেটওয়ার্কের তথ্যগুলো যখন তারা একসঙ্গে মিলিয়ে দেখে, তখন অনেকটা সময় পার হয়ে যায়। কখনো পরিত্যক্ত গুদামে, কখনো বা নীলের গোপন কন্ট্রোল রুমে বসে তাদের ঘন্টার পর ঘন্টা কাটে। এই দীর্ঘ সময়ে জ্যাকার কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে এবং কখন তাকে নিঃশব্দে আক্রমণ করা যায়, এই ছক কষতে কষতে তারা দুজনে অজান্তে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। অথবা দেখুন, জ্যাকার আজ রাত 11টায় এই রিসোর্টের পেছনের গেট দিয়ে বের হবে। ওখানে আমাদের টিম পজিশনে নেবে। আপনি কি নিশ্চিত আপনার সোর্স সঠিক তথ্য দিচ্ছে? হ্যাঁ নীল, আমি নিশ্চিত। এই দেখুন, ওর ফোনের সিগন্যাল এখন এই এলাকাতে স্থির হয়ে আছে। তবে জ্যাকার খুব দ্রুত। আমাদের মুভমেন্টে সামান্য ভুল হলে ও আবার আড়ালে চলে যাবে। কথাটি বলতে বলতে আদিবা হঠাৎ খেয়াল করলো সে নীলের কতটা কাছে দাঁড়িয়ে আছে। নীলের বলিষ্ঠ কাঁধ আর তার গভীর কণ্ঠস্বর আদিবাকে এক মুহূর্তের জন্য অন্যমনস্ক করে দিল। সে যখন মাথা তুলে নীলের দিকে তাকালো, দেখলো নীলও স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নীল দেখলো আদিবার অবিন্যস্ত চুলগুলো তার কপালে এসে পড়ছে, আর তার চোখে এক অদ্ভুত মায়া। চারদিকের যুদ্ধের উত্তেজনার মাঝেও সেখানে কয়েক সেকেন্ডের জন্য এক নিথর নিস্তব্ধতা নেমে এলো। আপনার চোখে অনেক ক্লান্তি আদিবা। গত 2 দিন আপনি ঠিকমতো ঘুমাননি। চাইলে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। না নীল, আমি ঠিক আছি। জ্যাকারকে না ধরা পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। আপনিও তো ঘুমাননি। আপনার চোখে লাল ভাবটা বলে দিচ্ছে আপনি কতটা চাপে আছেন। আদিবার এই সামান্য যত্নটুকু নীলের হৃদয়ের এক কোণে গিয়ে আঘাত করল। আন্ডারওয়ার্ল্ডের এই কঠোর গডফাদার যে গত কয়েক বছর আবেগ বলতে শুধু আক্রোশকে চিনেছে, সে আজ নিজের ভেতর এক অজানা অস্থিরতা অনুভব করছে।
আদিবার হাতের আঙুল যখন ল্যাপটপ সরাতে গিয়ে ভুলে নীলের হাতের উপর পড়ল, তখন দুজনেই এক তীব্র বৈদ্যুতিক শিহরণ অনুভব করল। মুহূর্তেই আদিবা হাতটা সরিয়ে নিল এবং নীলও দ্রুত ম্যাপের দিকে নজর ফেরালো। তারা দুজনেই অনুভব করতে পারল তাদের মধ্যে এক অদৃশ্য অনুভূতির দেয়াল তৈরি হচ্ছে, কিন্তু কেউ সেটা প্রকাশ করল না। নীল জানে তার জীবনটা কাটা ভরা, আর আদিবা জানে এখন প্রেমের চেয়ে মিশনটা বড়। তারা দুজনেই সেই অব্যক্ত অনুভূতিটাকে মনের গহীনের কোণে সযত্নে চেপে রাখল। লিসেনকে বলো সব গান লোড করে রাখতে। আজ রাতে কোনো দয়া দেখানো হবে না। আমি ব্যাকআপ টিমকে অ্যালার্ট করে দিচ্ছি নীল। আজকের রাতটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। তারা আবার কাজে ডুবে গেল, কিন্তু দুজনের অবচেতন মন একে অপরকে বারবার অনুভব করছিল। সেই না বলা কথাগুলো বাতাসে ভাসতে থাকলো, কিন্তু শব্দের রূপ নিল না। একপাক্ষিক বা দ্বিপাক্ষিক যাই হোক না কেন, এই অনুভূতি এখন এক গোপন যুদ্ধের মতো, যা তারা নিজের ভেতরেই লড়ছে। জ্যাকারকে ধরার এই মিশনে তাদের এই গোপন টান কি কোনো শক্তি হবে নাকি বাধা? শুক্রবারের সেই কাঙ্ক্ষিত রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। চেক করে নিচ্ছে আর নিশানকে চূড়ান্ত নির্দেশ দিচ্ছে। জ্যাকারকে ধরার জন্য তারা যখন তাদের নিখুঁত প্ল্যানটি এক্সিকিউট করতে যাবে, ঠিক তখনই আদিবা নীলের সামনে এসে দাঁড়ালো। আদিবার চোখে এক অদ্ভুত সংকল্প। সে জানে জ্যাকার কতটা ধূর্ত, তাই সে তার শেষ তরুপের তাসটি ব্যবহার করতে চায়। নীল, আমি অনেক ভেবে দেখেছি জ্যাকার যে পরিমাণে মেয়েবাজি করে এবং মেয়েদের প্রতি তার যে এই অদম্য নেশা আছে, সেটাই আমাদের কাজে লাগানো উচিত। সে মেয়েদের প্রতি খুব সহজে আকৃষ্ট হয়। তাই আমি চাচ্ছিলাম কি, আমি তাকে একটা টোপ দেব। আমি ছদ্মবেশে তার সামনে যাব, আর ও যখন আমাকে ধরার জন্য এগোবে, ঠিক তখনই আপনারা চারপাশ থেকে ওকে ঘিরে ফেলবেন। এতে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আদিবার মুখ থেকে এই প্রস্তাব শোনার সাথে সাথে নীলের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মণিতে এক তীব্র আগুনের ঝিলিক দেখা দিল। নীল আদিবার দিকে এক পা এগিয়ে গেল। তার শরীরের প্রতিটি পেশি তখন রাগে কাঁপছে। আদিবার এই ঝুঁকি নেওয়ার কথা শুনে তার মাথার রাগে গরম হয়ে উঠল। আদিবা, খবরদার, একদম না। নিজেকে কোনো সময় বিপদের মধ্যে ফেলার চিন্তাও করবেন না। আপনি কি জানেন জ্যাকার কতটা নীচ আর জানোয়ার? ওর সামনে চুপ হওয়ার মানে হলো বাঘের মুখে নিজের গার পেতে দেওয়া। আমি জ্যাকারকে মারতে চাই, কিন্তু তার বিনিময়ে আপনাকে ঝুঁকির মুখে ফেলতে পারবো না। কিন্তু নীল, আপনি বুঝতে পারছেন না, জ্যাকার যখনই কোনো সুন্দরী মেয়েকে দেখে, সে তার সব সতর্কতা ভুলে যায়। এটাই ওকে ধরার সবচেয়ে দ্রুততর উপায়। আমার কিচ্ছু হবে না, আমি জানি। আপনি আশেপাশে থাকবেন। আমি কোনো কথা শুনতে চাই না দিবা। আপনার সাংবাদিকতার বুদ্ধি ল্যাপটপে আর তথ্যের মধ্যে সীমাবদ্ধ রাখুন। ময়দানে কি হয় সেটা আমি ভালো জানি। ঐশীকে হারিয়ে আমি একবার পুড়েছি, আপনাকে হারিয়ে আমি দ্বিতীয়বার চাই হতে পারবো না। এই মিশনের প্ল্যান যেভাবে হয়েছে সেভাবেই হবে। আপনি আমাদের ব্যাকআপ টিমের সাথেই থাকবেন, কোনো কিন্তু চলবে না। নীলের গলার স্বরে এমন এক কর্তৃত্ব আর প্রচ্ছন্ন অধিকার ছিল যে আদিবা আর কথা বাড়াতে পারল না। সে দেখল নীলের চোখে রাগের চেয়েও বেশি ছিল আদিবাকে হারিয়ে ফেলার এক গভীর আতঙ্ক। যদিও নীল তার অনুভূতির কথা কখনো মুখ ফুটে বলেনি, কিন্তু তার এই তীব্র শাসনই বলে দিচ্ছিল আদিবা এখন তার জীবনের কতটা জায়গা দখল করে নিয়েছে। আদিবা মাথা নিচু করে নীলকে শান্ত হতে বলল। নিশান, আদিবাকে সেফ জোনে নিয়ে যাও। জ্যাকার যদি টের পায় যে আমাদের সাথে কোনো সাধারণ মেয়ে আছে, তবে ওকে ঢাল হিসেবে ব্যবহার করবে। আমি সেই ঝুঁকি নিতে পারবো না। আদিবা যখন পেছনের দিকে সরে যাচ্ছিল, সে বুঝতে পারল নীল তাকে কতটা আগলে রাখতে চায়। আন্ডারওয়ার্ল্ডের এই গডফাদার আজ এক ঢাল হয়ে আদিবাকে আড়াল করছে। এদিকে সময় ফুরিয়ে আসছে। জ্যাকার তার নির্দিষ্ট ডারার দিকে এগোচ্ছে। নীল তার কানের টুপিটা মাথায় দিয়ে 9mm পিস্তলটা কোমরে গুজে নিল। আজ রাতে হয় জ্যাকার থাকবে, না হয় নীল।
নীল যখন তার বাহিনীর সদস্যদের নিয়ে পজিশন ঠিক করছিল, আদিবা তখন আড়ালে দাঁড়িয়ে নিজের তার যুক্তির লড়াই লড়ছিল। সে জানে নীল তাকে কতটা আগলে রাখতে চায়, কিন্তু সে এটাও জানে যে জ্যাকারকে ধরার এই সুযোগ হাতছাড়া হলে নীল নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। আদিবা নিজের ব্যাগে থাকা একটা হালকা ওড়না মাথায় জড়িয়ে নিল এবং নিজের পোশাকটা কিছুটা আলুথালু করে। নীল যেন দূর থেকে তাকে এক অসহায় পথচারী মনে হয়। নীল যখন অন্য এক সদস্যকে নির্দেশ দিতে ব্যস্ত, ঠিক সেই সুযোগে আদিবা নিঃশব্দে সেফ জোনে থেকে বেরিয়ে অন্ধকারের বুক চিরে সামনের দিকে এগোতে শুরু করলো। নীল, আমি জানি আপনি আমাকে নিয়ে ভয় পাচ্ছেন, কিন্তু জ্যাকারকে জ্যান্ত ধরার জন্য এই ঝুঁকিটা আমাদেরকে নিতেই হবে। আপনার বোন ঐশীর জন্য আর আমার এই পচে যাওয়া সিস্টেমের জন্য এইটুকু বিপদ আমি হাসি মুখে মেনে নেব। কিছুক্ষণ পর নীল বাইনোকুলার দিয়ে সামনের রাস্তাটা পর্যবেক্ষণ করার সময় হঠাৎ তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল বৃষ্টির আবছা আলোয় একটা মেয়ে ধীর পায়ে ঠিক সেই পয়েন্টের দিকে এগুচ্ছে যেখানে জ্যাকার তার গাড়ি থামানোর কথা। নীল জুম করে দেখল সেই চেনা অবয়ব আদিবা। নীলের মাথার রাগে আর আতঙ্কে ফেটে পড়ার উপক্রম হলো। সে তার হাতের বাইনোকুলারটা সজোরে মাটিতে ছুঁড়ে মারতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করলো। এই মেয়েটা পাগল হয়ে গেছে। নিশা, দেখছো কি করছে? আমার কথা অমান্য করে একদম মৃত্যুর মুখে পা দিচ্ছে। আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু ওর জেদের সামনে আমার সব সতর্কতা হার মেনে গেল। স্যার, আদিবা ম্যাডাম তো একদম মেন রোডের মাঝখানে চলে গেছেন। জ্যাকার ওর গাড়ি নিয়ে ওখান দিয়েই আসবে। এখন ওনাকে ফিরিয়ে আনা মানেই হলো আমাদের উপস্থিতি ফাঁস করে দেওয়া। জ্যাকার টের পেয়ে যাবে যে আমরা এখানে ওত পেতে আছি। আমি জানি নিশান, আমি এখন কিছু করতে পারছি না। আমার হাত পার জন্য এই মুহূর্তে অদৃশ্য শিকলে বাঁধা। ও এতটাই এগিয়ে গেছে যে এখন ওকে ডাকতে যাওয়া মানেই পুরো অপারেশনটা ধ্বংস করে দেওয়া। এই মেয়েটা কেন একটা কথাও শুনে না, কেন বারবার নিজেকে এমন ডেঞ্জার জন্য ফেলছে। ওকে যদি জ্যাকার একবার গাড়িতে তুলে নেয়, তবে ওকে জ্যান্ত ফিরিয়ে আনা আমার জন্য অসম্ভব হয়ে যাবে। নীল এখন এক চরম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে তার দীর্ঘদিনের লালিত প্রতিশোধ, অন্যদিকে আদিবার জীবন। সে পাথরের মতো দাঁড়িয়ে দেখল আদিবা রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, যেন সে কারোর সাহায্যের অপেক্ষা করছে। ঠিক তখনই দূর থেকে হেডলাইটের তীব্র আলো দেখা গেল। একটা কালো রঙের দামি এইচটি তীব্র গতিতে আদিবার দিকে এগিয়ে আসছে। নীল বুঝতে পারল এটা জ্যাকার। আদিবা, আপনি যদি আজ সুস্থভাবে ফিরে আসেন, তবে আপনার এই জেদের হিসাব আমি কড়ায় ঘন্টায় বুঝিয়ে দেব। কিন্তু এখন আমাকে শুধু আপনার ছায়া হয়ে থাকতে হবে, গডফাদার হিসাবে নয়, একজন রক্ষক হিসাবে। জ্যাকারের গাড়িটা আদিবার ঠিক সামনে এসে কষে ব্রেক করলো। গাড়ির জানালা ধীরে ধীরে নামতে শুরু করলো। নীল তার স্নাইপার রাইফেলটা তাক করলো জ্যাকারের গাড়ির টায়ারের দিকে। তার আঙুল ট্রিগারে কাঁপছে না ঠিকই, কিন্তু তার হৃৎপিণ্ডটা এখন আদিবার জন্য তীব্রভাবে ধকধক করছে। এই ভয়ঙ্কর দাবা খেলায় আদিবা এখন নিজেকে সবচাইতে বড় খুঁটি হিসেবে সাজিয়ে দিয়েছে, যার রাজা স্বয়ং আন্ডারওয়ার্ল্ডের গডফাদার নীল। বৃষ্টির ঝাপটায় চারপাশ আবছা হয়ে এলো। নীলের তীক্ষ্ণ নজর শুধু আদিবার দিকে স্থির হয়ে আছে। জ্যাকারের কালো এইচটি গাড়িটা রাস্তার ধারে থামল। গাড়ির ভেতর থেকে জ্যাকার বেরিয়ে এলো। তার পরনে দামি সিল্কের শার্ট আর গলায় মোটা সোনার চেন। সে খুব ধীর পায়ে আদিবার দিকে এগিয়ে যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছিল জ্যাকারের সেই বীভৎস লোলুপ দৃষ্টি, যা দিয়ে সে আদিবাকে আপদমস্তক খুঁটিয়ে দেখছে। আন্ডারওয়ার্ল্ডের এই নরক পিশাচের চোখে এখন শিকার ধরার আনন্দ। যে সুন্দরী, এত রাতে এই নির্জন রাস্তায় একা একা হিচ্ছেন কেন? আপনাকে দেখে তো কোনো সাধারণ মেয়ে মনে হচ্ছে না। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে কি কোনোভাবে আমি সাহায্য করতে পারি? আমার গাড়িটা কিন্তু খুব আরামদায়ক, চাইলে আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারি। আদিবা তার অভিনয় বজায় রেখে কিছুটা থতমত খেয়ে দাঁড়ালো। সে নিজেকে এমনভাবে উপস্থাপন করলো যেন সে খুব ভয় পেয়েছে এবং নিরুপায়, কিন্তু আড়ালে থাকা
নীলের অবস্থা তখন বর্ণনাতীত। জ্যাকার যখন আদিবার খুব কাছে গিয়ে দাঁড়ালো, নীলের হাতের মুষ্টি এমনভাবে শক্ত হলো যে তার নখের চাপে তালু থেকে রক্ত বের হওয়ার উপক্রম। জ্যাকার আদিবার থেকে যেভাবে ঝুঁকে কথা বলছে তা দেখে নীলের শরীরের প্রতিটি রক্তবিন্দু টকবক করে ফুটছে। শয়তান, তোর এই নোংরা নজর আদিবার উপর দেওয়ার সাহস করিস কি করে? তোর এই চোখ আমি আজ নিজের হাতের উপরে ফেলবো। আদিবা, কেন আপনি এর হাতের কাছে দাঁড়িয়ে কথা বলছেন? কেন আমাকে এভাবে জ্বালিয়ে দিচ্ছেন? স্যার শান্ত হন। আদিবা ম্যাডাম তো এটাই চেয়েছিলেন। জ্যাকার এখন পুরোপুরি ওর ওপর ফোকাস করেছে, ও আশেপাশে আর কিছুই দেখছে না। এটাই তো আমাদের জন্য পারফেক্ট সুযোগ। আপনি ইমোশনাল হলে প্ল্যানটা ভেস্তে যাবে স্যার। আমি জানি নিশান, আমি জানি, কিন্তু আদিবার এই জানোয়ারটার সাথে কথা বলাটা আমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারছি না। আমার ভেতরটা জলের ছাই হয়ে যাচ্ছে। ঐশিক হারানোর পর এই প্রথম কোনো মানুষের জন্য আমার বুকটা এভাবে ফেটে যাচ্ছে। কিন্তু আমাকে এখন পাথরের মতো শান্ত থাকতে হবে। শুধু একটা সিগন্যাল, যেকারকে আমি এমন শিক্ষা দেব যে নরকও দেখেনি। জ্যাকার আদিবার হাত ছোঁয়ার জন্য কিছুটা হাত বাড়াতেই আদিবা সুকৌশলে এক পা পিছিয়ে গেল। জ্যাকার আরও প্রলুব্ধ হয়ে আদিবাকে গাড়ির দিকে ইশারা করলো। আদিবা রাজি হওয়ার ভান করে গাড়ির দরজার দিকে এগোতে লাগলো। নীল তার স্নাইপার রাইফেলের লেন্স দিয়ে দেখলো জ্যাকার তার রক্ষীদের গাড়ি থেকে দূরে থাকার ইশারা করছে, কারণ সে আদিবাকে নিয়ে একান্তে থাকতে চায়। এটাই ছিল নীলের জন্য সঠিক মুহূর্ত। সব ইউনিট অ্যালার্ট, জ্যাকার এখন একা। ওর বডিগার্ডরা শিথিল হয়ে পড়েছে। আদিবা যখনই গাড়ির হ্যান্ডেল ধরবে ঠিক তখনই আমরা অ্যাটাক করব। নিশান টায়ারে ফায়ার করো, আর বাকিরা ব্যাকআপ নাও। মনে রেখো, আদিবার উপর যেন একটা আচরণ না লাগে। যদি ওর কিছু হয় তো তোমাদের রক্ষা নেই। নীল রাইফেলটা ঠিক করে তাক করলো। তার লক্ষ্য এখন আদিবা নয়, বরং আদিবাকে ঘিরে রাখা সেই অন্ধকার জগৎ। আদিবা যখন গাড়ির দরজায় হাত রাখলো, ঠিক তখনই রাতের নিস্তব্ধতা চিরে প্রথম গুলিটা বেরিয়ে গেল। জ্যাকার কিছু বুঝে ওঠার আগে গাড়ির টায়ারটা বিকট শব্দে ফেটে গেল। খেলা এখন চূড়ান্ত পর্যায়ে। গাড়ির টায়ার ফাটার বিকট শব্দে জ্যাকার চমকে ওঠে। সে নিচে হয়ে টায়ারের দিকে তাকিয়ে অত্যন্ত বিরক্তি আর ক্রোধ নিয়ে একটা বিশ্রী গালি উচ্চারণ করল। তার বডিগার্ডরা সতর্ক হওয়ার আগেই চারিদিকের অন্ধকার চিরে নীলের বাহিনীর সদস্যরা ক্ষিপ্র গতিতে বেরিয়ে এলো। বৃষ্টির ঝাপটা আর লেজার লাইটের লাল বিন্দুগুলো তখন জ্যাকারের বুকের ওপর স্থির হয়ে আছে। জ্যাকার বুঝতে পারল সে চারপাশ থেকে অবরুদ্ধ। সে সোজা হয়ে দাঁড়িয়ে আদিবার দিকে তাকালো। তার চোখে তখন আর লোলুপতা নেই, আছে এক নৃশংস ধূর্ততা। বাহ, সাংবাদিক আদিবা চৌধুরী, মানতেই হচ্ছে আপনার সাহস আছে। তার মানে এই পুরো দৃশ্যটা ছিল একটা সাজানো নাটক। আমাকে আমার দুর্বলতা দিয়ে টোপ হিসেবে ব্যবহার করে এইভাবে আটকানো হলো। এই আন্ডারওয়ার্ল্ডের গডফাদার নীল কি এতটাই নিচে নেমে গেছে যে একটা মেয়েকে ঢাল হিসেবে ব্যবহার করতে হচ্ছে? আদিবা তখন আর ভয় পাওয়ার ভান করছে না। সে সোজা হয়ে দাঁড়িয়ে জ্যাকারের চোখের দিকে চোখ রাখল। তার চোখে তখন ঘৃণা আর বিজয়ের আভাস। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে নীল সামনে এগিয়ে এলো। তার হাতে ধরা 9mm পিস্তলটা সরাসরি জ্যাকারের কপালে তাক করা। নীলের চোখে তখন খুনের নেশা, কিন্তু আদিবার দিকে তাকানোর সময় সেই চোখে এক মুহূর্তের জন্য উদ্বেগের ছায়া খেলে গেল। জ্যাকার, অনেক খেলেছিস, এবার খেলা শেষ করার পালা। আদিবা কোনো ডাল নয়, ও আমার সেই শক্তি যা তোকে আজ এই ভদ্রভূমিতে টেনে এনেছে। তোর মতো জানোয়ারকে ধরার জন্য কোনো নিয়ম বা নীতির প্রয়োজন নেই। তুই ঐশীকে যেভাবে কেড়ে নিয়েছিলি, আজ আমি তোকে তার চেয়েও বড় নরক দেখাবো। নীল আহসান, সে ভাঙা হৃদয়ের ভাই যে আজ গডফাদার সেজেছে। তুই আমাকে মারলে কি তোর বোন ফিরে আসবে? আর এই মেয়েটা, ও কি জানে তুই কত বড় খুনি? ও আজ তোকে সাহায্য করেছে, কাল হয়তো তুই ওকেও শেষ করে দিবি। তোর মুখে আমার নাম মানায় না নিশান। ওর বডিগার্ডদের ডিসআর্ম করো আর জ্যাকারকে গাড়ির সাথে হাত করা দিয়ে বাঁধো।
আমি চাই ও আজ দেখুক এই শহরের সাধারণ মানুষ ওর এই প্রথম দেখে কতটা খুশি হয়। আদিবা নীলের পাশে গিয়ে দাঁড়ালো। গোলাগুলির ভয়ঙ্কর পরিবেশ থাকলেও নীলের পাশে থাকাটা তাকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। নীল আদিবার দিকে না তাকিয়েই খুব নিচু স্বরে বলল, আদিবা, আমি বলেছিলাম এটা ডেঞ্জার জোন। আপনি যে ঝুঁকি নিয়েছেন তার হিসাব আমি পরে নেব। এখন নিশান আর অন্যদের সাথে গাড়িতে যান, আমি এই ময়লাটা পরিষ্কার করে আসছি। জ্যাকার তখনও হাসছে, কিন্তু সেই হাসি এখন ফ্যাকাশে হয়ে আসছে। সে বুঝতে পারছে নীলের এবারের আক্রোশ থেকে বাঁচার কোনো পথ নেই। আদিবা লক্ষ্য করল নীলের পিস্তল ধরা হাতটা রাগে কাঁপছে। জ্যাকারকে হাতের কাছে পেয়েও সে নিজেকে নিয়ন্ত্রণ করছে শুধু আদিবার উপস্থিতির কারণে। আদিবা জানে আজ রাতে জ্যাকারকে কোনো সাধারণ জেলে পাঠানো হবে না। আজ রাতে নীল তার নিজের আদালতেই বিচার করবে। বৃষ্টির বেগ আরও বেড়ে গেছে, যেন আকাশও আজ এক পাপিষ্ঠের বিনাশ দেখার অপেক্ষায় আছে। নীলের ইশারায় নিশান এবং তার সদস্যরা জ্যাকারকে টেনে হিচড়ে রাস্তার পাশের একটি জনশূন্য খোলা জায়গায় নিয়ে এলো। জ্যাকারকে চার হাত পা ছড়িয়ে শক্ত লোহার খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো। আদিবা কয়েক হাত দূরে দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে এখন আর আগের সেই সাধারণ মেয়ের ভয় নেই। আর জ্যাকারকে এভাবে অসহায় অবস্থায় দেখেও তার মনে করুণার লেশ মাত্র নেই। সে জানে এই সেই লোক যে হাজারো ঐশীর জীবন চকলেটের বিষে নীল করে দিয়েছে। জ্যাকার, মনে পড়ে সেই ট্রাকের কথা? মনে পড়ে ওই শিশি হাতটা যেটা জানলার বাইরে ঝুলেছিল? তুই তো সেদিন খুব হাসছিলি, আজ হাসছিস না কেন? তোকে আজ আমি এমন যন্ত্রণায় মারব যে তুই প্রতি সেকেন্ডও মৃত্যুকে ভিক্ষা চাইবি, কিন্তু মৃত্যু তোর কাছে আসবে না। নীল তার জ্যাকেট থেকে একটি ধারালো ছোট ছুরি বের করলো। সে ধীর পায়ে জ্যাকারের সামনে গিয়ে দাঁড়ালো। আদিবা দেখল নীলের অবয়ব এখন আর কোনো মানুষের মতো নয়, সে যেন সাক্ষাৎ আজরাইল। নীল প্রথম আঘাতটা করল জ্যাকারের পায়ে। জ্যাকার যন্ত্রণায় এক বিকট চিৎকার দিয়ে উঠল, যা রাতের নিস্তব্ধতা চিরে গেল। ওহ নীল, আমাকে মেরে ফেলে একেবারে, এত কষ্ট দিস না প্লিজ। মেরে ফেলবো? এত সহজ? তুই তো ঐশীকে একবারে মারিসনি জ্যাকার। তুই একে তিল তিল করে শেষ করেছিস। প্রতিটা ড্রাগের নেশায় তুই এক একটা পরিবার ধ্বংস করেছিস। আজ তোর প্রতিটা অঙ্গ তার প্রায়শ্চিত্ত করবে। নীলের নির্দেশে নিশান এক বালতি ঘন নুন মিশ্রিত জল নিয়ে এলো। নীল জ্যাকারের কাটা খাগুলোতে সেই নোনা জল ঢেলে দিল। জ্যাকার ছটফট করতে লাগলো। তার গলার রগগুলো ফুলে উঠেছে। যন্ত্রণায় সে বারবার জ্ঞান হারাচ্ছিল, কিন্তু নীলের সদস্যরা তাকে বারবার ঠান্ডা জল ঢেলে জাগিয়ে তুলছিল। আদিবা এই দৃশ্য দেখে চোখ সরিয়ে নিল না। সে দেখল কিভাবে সমাজের এই নোংরা কিকটা যন্ত্রণায় কাতরাচ্ছে। তার মনে হচ্ছিল আজ প্রতিটি মৃত বোনের আত্মা শান্ত হচ্ছে। এবার তোর সেই হাত দুটো কাটার পালা, যে হাত দিয়ে তুই নিষ্পাপ বাচ্চাদের বিষ তুলে দিতি। নিশান, আমারটা নিয়ে এসো। নীলের কথা শেষ হতেই একটা বিশাল হাড়ি হাতুড়ি নিয়ে এলো। নীল নিজে হাতুড়িটা হাতে নিল এবং জ্যাকারকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে তার আঙুলগুলোর উপর সজোরে আঘাত করলো। একটা একটা করে আঙুল পিষে চ্যাপ্টা হয়ে গেল। জ্যাকারের মুখ দিয়ে এখন আর চিৎকার বের হচ্ছে না, শুধু এক গোঙানির শব্দ আসছে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। অন্য সময় হলে হয়তো আমি এই বিভৎসতা সহ্য করতে পারতাম না, কিন্তু আজ আমার ঘৃণা সব মায়াকে গ্রাস করে নিয়েছে। নীল যা করছে তা আইন হয়তো সমর্থন করবে না, কিন্তু প্রকৃতি আজ এই বিচারই চেয়েছিল। এই কিটটার ধ্বংস হওয়া খুব প্রয়োজন। প্রায় 1 ঘন্টা ধরে নীল আর তার সদস্যরা জ্যাকারকে পৈশাচিক যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে গেল। জ্যাকারের শরীরের প্রতিটি হাড় নীল ভেঙে চুরমার করে দিল। শেষে জ্যাকার যখন প্রায় আত্মরা অবস্থায় নিঃশ্বাস নিতে হাঁপাচ্ছিল,
নীল তার পিস্তলটা বের করে জ্যাকারের কপালে ঠেকালো। নীলের দু চোখ দিয়ে তখনও জল পড়ছে। সেটা কষ্টের নয়, সেটা দীর্ঘদিনের অপমানের প্রতিশোধ নেওয়ার তৃপ্তির জল। জ্যাকার, ঐশীকে যখন কবরে রেখেছিলাম তখন বলেছিলাম ওর ঘাতকের রক্ত দিয়ে আমি ওর আত্মা শান্তি দেব। আজ তুই যাচ্ছিস নরকের পথে। আমার বোনকে যদি দেখতে পাস তবে বলিস তার ভাইয়ের কথা রেখেছে। বৃষ্টির গর্জনের মাঝে একটা গুলির শব্দ হলো। জ্যাকারের দেহটা নিথর হয়ে ঝুলে পড়ল। আন্ডারওয়ার্ল্ডের সে কুখ্যাত ড্রাগ ডিলারের রক্তবৃষ্টির জলে মিশে নর্দমায় চলে গেল। নীল পিস্তলটা নিচে ফেলে দিয়ে হাঁটু গিরে মাটিতে বসে পড়ল। তার সব শক্তি যেন শেষ হয়ে গেছে। আদিবা দৌড়ে গিয়ে নীলের পাশে দাঁড়ালো। সে নীলের রক্তমাখা হাত দুটো ধরল। আজ তাদের দুজনের মাঝে কোনো আড়াল নেই। নীল, সব শেষ। ও মারা গেছে। আপনি আপনার প্রতিশ্রুতি রেখেছেন। এবার একটু শান্ত হন। নীল আদিবার দিকে তাকালো। তার চোখে এখন আর খুনের নেশা নেই, আছে এক বুক খালি শূন্যতা। সে আদিবাকে চাপটে ধরে বাচ্চার মতো কেঁদে উঠল। যে গডফাদার পুরো শহরকে কাঁপিয়ে দিল, সে আজ এক পরম মমতার ছায়া খুঁজছে আদিবার মাঝে। আদিবা তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখল। বৃষ্টির জলে তাদের দুজনের চোখের জল আর অপরাধীর রক্ত সব একাকার হয়ে গেল। এই শহরের আকাশ আজ এক অভিশপ্ত রাত থেকে মুক্তি পেল। বৃষ্টির রাতটা আরও গভীর ও কালো হয়ে এলো। জ্যাকারের নিথর দেহটা তখনও সেই লোহার শিকলে ঝুলে আছে। নীল তার ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনে সরিয়ে আদিবার দিকে তাকালো। তার চোখ এখন আর আগে সেই উন্মাদনা নেই, বরং সেখানে এক স্থির সংকল্প। জ্যাকারকে মেরে ফেলাই যথেষ্ট ছিল না। নীল চেয়েছিল এমন এক দৃষ্টান্ত তৈরি করতে যা দেখে এই শহরের প্রতিটি অপরাধী নিজের ছায়া দেখেও আটকে ওঠে। সে নিশানকে ইশারা করল। নিশানের দল দক্ষ হাতে জ্যাকারের দেহটা একটা প্লাস্টিকের মোড়কে ভরে নিল। নিশান, গাড়ি রেডি করো। আমাদের গন্তব্য সেই কলেজ, যে গেট দিয়ে ও একদিন বিষ ছড়িয়েছিল। আজ সেই গেটই ওর শেষ বিচার হবে। আদিবা, আপনি আমার সাথে চলুন। আজ রাতে আপনি শুধু একজন সাক্ষী নন, আপনি এই ইতিহাসের অংশ। গভীর রাতে শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন নীলের কালো গাড়িগুলো নিঃশব্দে কলেজের মেন গেটের সামনে এসে দাঁড়ালো। নীল নিজের হাতে একটা বড় সাদা পোস্টার বের করলো। মার্কার দিয়ে সে তাতে গোটা গোটা অক্ষরে একটা কিছু লিখলো, যা পড়লে যে কারো রক্ত হিম হয়ে যাবে। জ্যাকারকে তারা কলেজের গেটের উপরের সেই লোহার খাঁজে এমনভাবে টাঙিয়ে দিল যেন মনে হয় সে পাহারাদার হয়ে ঝুলে আছে। তার মৃতদেহের ডান হাতে একটা রক্তমাখা চিঠি গুজে দেওয়া হলো। সেখানে লেখা ছিল, আমি জ্যাকার। এই কলেজের পবিত্র আঙিনায় আমি ড্রাগের বিষ ছড়িয়েছি। এখানকার নিরাপরাধ মেয়েদের অপহরণ করে বিদেশে পাচার করেছি। আইন আমাকে ছুঁতে পারেনি, কিন্তু বিচার আমাকে নিঃশেষ করে দিল। আপনারা যারা এখনও এই নোংরা পথে আছেন, সাবধান। আপনাদের অবস্থাও এই আমার মতোই হবে। এই শহরে আর কোনো ঐশীকে মরতে দেওয়া হবে না। ভোর হওয়ার ঠিক আগে আগে নীল আর তার দল সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সকালে প্রথম আলো ফুটতেই কলেজের দারোয়ান গেট খুলতে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মুহূর্তের মধ্যে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো শহরে। পুলিশ, সিআইডি আর মিডিয়ার ভিড়ে কলেজের চত্বরে রণক্ষেত্রে পরিণত হলো। প্রতিটি নিউজ চ্যানেলের ক্যামেরা এখন সেই ঝুলন্ত লাশের দিকে। আন্ডারওয়ার্ল্ডের সেই ত্রাস জ্যাকার আজ এক ঘৃণ্য লাশে পরিণত হয়ে কলেজের গেটে ঝুলছে। সকাল 10টা। সারা বাংলার প্রতিটি টেলিভিশন সেটের সামনে মানুষ ভিড় জমিয়েছে। ব্রেকিং নিউজ হিসেবে প্রতিটি চ্যানেলে এই দৃশ্য দেখানো হচ্ছে, কিন্তু সবার নজর তখন চ্যানেল 24-এর দিকে, যেখানে এই বিশেষ সংবাদটি পড়ার জন্য স্টুডিওতে বসেছেন খোদ আদিবা চৌধুরী। নীল তার গোপন আস্তানায় বসে বিশাল ALD স্ক্রিনে আদিবাকে দেখছিল।
তার ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি। সুপ্রভাত, আমি আদিবা চৌধুরী। আজ আমাদের শহরের ইতিহাসে এক অভাবনীয় এবং রোমহর্ষ ঘটনা ঘটেছে। দীর্ঘ কয়েক বছর ধরে যে ড্রাগ সিন্ডিকেট আমাদের তরুণ সমাজকে ধ্বংস করেছিল এবং যে জ্যাকার ছিল এই অপকর্মের মূল হোতা, আজ সকালে তার মৃতদেহ শহরের নামি একটা কলেজের গেটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। নিহতের হাতে পাওয়া একটি স্বীকারোক্তিমূলক চিঠি থেকে নিশ্চিত হওয়া গেছে যে সে নিজেই তার অপরাধের কথা স্বীকার করেছে। জনমনে প্রশ্ন উঠেছে, আইন যেখানে ব্যর্থ সেখানে কে এই বিচারময় বিচারক? সাধারণ মানুষকে ঐশ্বরিক বিচার হিসেবে দেখলো আন্ডারওয়ার্ল্ডের এখন বইছে আতঙ্কের ঢেউ। আদিবা যখন লাইভ নিউজে কথাগুলো বলছিল, তার চোখের কোণে এক অদ্ভুত আভা খেলে যাচ্ছিল। সে জানতো এই খবরের প্রতিটি শব্দের নৈপথ্যে কার হাত আছে। স্ক্রিনের ওপারে নীল দেখলো আদিবা নিউজটা পড়ার সময় একবার ক্যামেরার দিকে এমনভাবে তাকালো যেন সে সরাসরি নীলের চোখের দিকে তাকাচ্ছে। আদিবার গলার স্বর কাঁপছে না, বরং সে এক বীর দর্পে সমাজকে জানিয়ে দিচ্ছে যে অপরাধীদের দিন শেষ। খুব সুন্দর আদিবা, আপনি সাংবাদিকতার কলম দিয়ে যে যুদ্ধটা শুরু করেছিলেন, আজ আমি সেটা ভারতের গন্ধে শেষ করলাম। আজ থেকে এই শহরে কোনো বাবা মা তাদের মেয়েকে কলেজে পাঠাতে ভয় পাবে না। আজ থেকে কোনো জ্যাকার আর ঐশীদের চকলেটের নেশায় মারতে হবে না। টিভি জুড়ে এখন শুধু জ্যাকার আর সেই রহস্যময় চিঠির হেডলাইন, কে এই গডফাদার? বিচারের নতুন নাম কি নীল? এমন সব শিরোনামে ফেসবুক আর নিউজ পোর্টালগুলো সয়লাভ। সাধারণ মানুষ কমেন্ট সেকশনে খুশিতে ফেটে পড়েছে। তারা একে বাস্তব জীবনের রবিনহুড বা অন্ধকারের রক্ষক হিসেবে আখ্যা দিচ্ছে। নীল চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। তার কানের ভেতর যেন ঐশীর হাসির শব্দ বাজছে। তার এতদিনের হাহাকার আজ কিছুটা হলেও শান্ত হলো। পুলিশ কমিশনার অলরেডি চারদিকে ফোর্স নামিয়েছেন, তারা আপনাকে খোঁজার চেষ্টা করছে। আদিবা ম্যামের নিউজের পর চাপ আরও বেড়েছে। আমাদের কি এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া উচিত? পুলিশ তাদের কাজ করুক নিশান, তারা তো সবসময় অপরাধীদের পেছনে ছুটে। আমি তো অপরাধ করিনি, আমি তো শুধু ময়লা পরিষ্কার করেছি। আদিবাকে বলো আজ রাতে আমাদের সেই পুরনো কারখানায় একবার আসতে। আমাদের এই জার্নিটা এখনই শেষ হয়নি। আদিবা ছাড়া এই জয়ের স্বাদ পূর্ণ হবে না। সারা শহরে যখন আলোচনার ঝড় বইছে, নীল তখন একাকী এক প্রশান্তি উপভোগ করছিল। সে জানে সে আইনের চোখে অপরাধী হতে পারে, কিন্তু সেই সব মা বোনদের চোখে সে এখন একমাত্র ভরসা। আর আদিবা চৌধুরী, সে আজ থেকে আর শুধু একজন রিপোর্টার নয়, সে এখন এক গডফাদারের অনুপ্রেরণা। বাংলার প্রতিটি মানুষ আজ সেই চিঠির কথাগুলো মুখে মুখে ফিরছে। অপরাধের এক অন্ধ সাম্রাজ্য আজ এক নির্ভীক ফুচকাওয়ালার হাতে ধুলোয় মিশে গেছে। জ্যাকারের সেই বীভৎস মৃতদেহ আর চিঠির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হতে শুরু করে। পুলিশ কমিশনারের নির্দেশে পুরো শহর ব্লক রেড দেওয়া শুরু হয়। নিশান বুঝতে পারে পরিস্থিতি এখন হাতের বাইরে চলে যাচ্ছে। নীল তখনও সেই কলেজের গেটের অদূরে অন্ধকারে দাঁড়িয়ে নিজের করা বিচারের দৃশ্যটা দেখছিল। স্যার, পুলিশ ফোর্স এদিকেই আসছে। আপনার ইমোশনাল হওয়ার সময় এটা নয়, আমাদের এখনই এখান থেকে সরতে হবে। চলুন। নিশান প্রায় জোর করেই নীলকে গাড়িতে তুলে সেখান থেকে নিরাপদ আস্তনার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে অফিস থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আদিবা এক অভূতপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করে। সে দেখে কলেজের সামনে ভিড় করে থাকা শত শত মা বোনদের চোখে আজ আতঙ্কের বদলে জল। তারা আকাশের দিকে হাত তুলে সেই অজ্ঞাত মানুষটির জন্য দোয়া করছে, যে জ্যাকারকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। একজন মা কাঁদছিলেন আর বলছিলেন যে আমার কলিজার টুকরাকে বাঁচিয়েছে, আল্লাহ যেন তাকে সারা জীবন আগলে রাখেন। সাধারণ মানুষের এই অকৃত্রিম ভালোবাসা আর তৃপ্তি দেখে আদিবার মন এক অপার্থিব প্রশান্তিতে ভরে যায়। আপনি সফল। আজ আপনি শুধু আপনার বোনের প্রতিশোধ নেননি, আপনি হাজারো মায়ের চোখের জল মুছে দিয়েছেন। এই শহর আপনাকে ঘৃণা নয়, আজ থেকে আজীবন ভালোবাসবে, মনে রাখবে।
খুশিতে ডগমগ হয়ে আদিবা দ্রুত নীলের আস্তানায় ছুটে আসে। সেই পরম তৃপ্তির খবরটা নীলকে নিজের কানে শোনাতে চায়। সে বলতে চায় যে নীল কোনো অপরাধী নয়, সে এই শহরের ত্রাণকর্তা। কিন্তু আস্তানায় পৌঁছে আদিবা থমকে দাঁড়ালো। পুরো বাড়ি নিস্তব্ধ, কোথাও কেউ নেই। আদিবা প্রতিটি ঘরে নীলকে খুঁজল, কিন্তু নীলের কোনো চিহ্ন নেই। নিশানকেও কোথাও পাওয়া যাচ্ছে না। আদিবা ভেবেছিল হয়তো নিরাপত্তার খাতিরে নীল সাময়িকভাবে কোথাও সরে গেছে, কিন্তু দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আদিবা প্রতিদিন সেই পুরনো কারখানায় যায়, নীলের আস্তানার দরজায় দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই চেনা গম্ভীর কণ্ঠস্বর আর শুনতে পায় না। নীলের ফোন বন্ধ, তার গোয়েন্দা নেটওয়ার্কের কোনো হদিস নেই। নীল যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। 1 মাস ধরে নীলকে খুঁজে না পেয়ে আদিবা পুরোপুরি ভেঙে পড়ে। তার সাংবাদিকতায় মন বসে না। রাতের পর রাত সে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আপনি কোথায় নীল? আপনি কি একবারও ভাবলেন না আমার কথা? এই শহরকে আপনি মুক্তি দিলেন, কিন্তু আমাকে এক বিশাল বিষণ্ণতায় খাঁচায় বন্দি করে গেলেন কেন? আপনি তো জানতেন না নীল, আপনাকে খুঁজতে খুঁজতে আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছি। আদিবা অনুভব করতে পারে নীলকে ছাড়া তার জীবন এখন মরুভূমির মতো থুথু করছে। যে মানুষটাকে সে একদিন ঘৃণা করেছিল, যার অপরাধের খবর সে দুনিয়াকে জানাতে চেয়েছিল, আজ সেই মানুষটার অভাব তাকে তিল তিল করে শেষ করে দিচ্ছে। আদিবা বুঝতে পারে জ্যাকারকে ধরার লড়াইয়ে সে শুধু নীলের সহযোগী ছিল না, সে তার অজান্তেই নীলের প্রেমে পড়ে গিয়েছিল। এক ভয়ঙ্কর, নিষিদ্ধ অথচ পবিত্র প্রেম। সে নীলকে প্রচণ্ড ভালোবেসে এই সত্যটা আজ তার নিঃসঙ্গতা তাকে চিৎকার করে বলে দিচ্ছে। আদিবার করুণ দশা দেখে তার অফিসের সহকর্মীরাও অবাক হয়, কিন্তু আদিবার মনের ভেতরে যে নীল রঙের দহন চলছে তা কেউ জানে না। ফিরে আসুন নীল, আপনি ফিরে না আসা পর্যন্ত এই বিজয় আমার কাছে অর্থহীন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। সময় বয়ে যায় তার আপন গতিতে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। নীল নেই, এই রূঢ় সত্যটা আদিবা যেন মেনে নিতেই পারছিল না। তার উজ্জ্বল দুচোখের নিচে আজ কালচে ছায়া পড়েছে। প্রিয় সাংবাদিকতার কাছ থেকেও সে নিজেকে গুটিয়ে নিয়েছে। এক তপ্ত বিকেলের পরন্ত রোদে আদিবা উদ্দেশ্যহীনভাবে ঢাকা শহরের এক নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার ধারের ধুলো আর রোদের তাপ তার মনের ভেতরের দহনকে যেন আরও উস্কে দিচ্ছিল। তার মনে পড়েছিল সেই দিনগুলোর কথা, যখন নীল ছদ্মবেশে তার পাশে থেকে তাকে আগলে রাখত। ম্যাডাম ফুচকা নেবেন? ম্যাডাম 1 প্লেট স্পেশাল ফুচকা খেয়ে যান, খুব স্বাদ হবে ম্যাডাম। কণ্ঠস্বরটা শুনে আদিবা যেন এক লোহময় বিদ্যুৎপৃষ্ট হলো। এই গলাস্বর, এই বলার ভঙ্গি, এ তো তার হাজারো স্বপ্নের সেই চেনা মানুষটার মতো। আদিবা প্রথমে ভাবল হয়তো মনের ভুল, হয়তো সে নীলকে এত বেশি মিস করছে যে সবার মাঝেই তাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু পেছন থেকে আসা ডাকটা বারবার তাকে থামিয়ে দিচ্ছিল। আদিবা আর স্থির থাকতে পারল না। সে খুব ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। সে দেখল একটা ফুচকার ঠেলাগাড়ি নিয়ে এক দীর্ঘদেহী লোক দাঁড়িয়ে আছে। লোকটার মাথায় একটা কালো ক্যাপ, যা তার অর্ধেক মুখ ঢেকে রেখেছে। ম্যাডাম এভাবে তাকিয়ে আছেন কেন? 1 প্লেট দিয়ে দেবো নাকি? লোকটা যখন আদিবার চোখের দিকে তাকালো, আদিবার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। ক্যাপের নিচে থাকা সেই তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো আদিবার ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। আদিবা কয়েক পা এগিয়ে গেল। লোকটা যখন ধীর হাতে তার মাথার ক্যাপটা সামান্য উপরে সরালো, আদিবা পুরো অবাক হয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা আর কেউ নয়, স্বয়ং নীল। আন্ডারওয়ার্ল্ডের সেই গডফাদার আজ আবার তার সেই পুরনো ছদ্মবেশে ফিরে এসেছে। আদিবা আর এক মুহূর্ত দেরি করল না। সে
লোক লজ্জা, সমাজ কিংবা রাস্তার মানুষের উপস্থিতির কথা পুরোপুরি ভুলে গেল। সে তীব্র বেগে দৌড়ে গিয়ে নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। তার দু চোখ দিয়ে তখন বাঁধ ভাঙা জল গড়িয়ে পড়ছে। নীল, এতদিন কোথায় ছিলেন আপনি? কেন এভাবে আমাকে একা ফেলে চলে গিয়েছিলেন? আপনি কি একবারও ভাবলেন না আমার কি হবে? আমি প্রতিটা দিন, প্রতিটা রাত আপনাকে পাগলের মতো খুঁজেছি। কেন আমার সামনে আসেননি নীল? তবে কি আপনি আমাকে একটু পছন্দ করেন না? আপনি কি বুঝতে পারেন না যে আমি আপনাকে কতটা ভালোবাসি? কেন আমার ভালোবাসা আপনি বুঝতে পারেন না নীল? কেন? আদিবা, শান্ত হন। নিজেকে আড়াল করাটা আমার জন্য খুব জরুরি ছিল। পুলিশ আর প্রশাসন আমাকে তন্ন করে করছিল। আমি চাইনি আমার কারণে আপনার উপর কোনো বিপদ নেমে আসুক। আমি আপনাকে পছন্দ করি না, এটা ভাবলে কি করে? আপনাকে বিপদমুক্ত রাখার জন্যই তো আমি আপনার থেকে দূরে ছিলাম। আপনি কি আসলেই এত বোকা নীল? আপনার বিপদ মানে তো আমারও বিপদ। আপনাকে ছাড়া এই জয়, এই মুক্তি সব আমার কাছে অর্থহীন। আমি আর আপনাকে কোথাও যেতে দিব না, কোথাও না। নীল এক পরম মমতায় আদিবার চোখের জল মুছে দিল। তার পাথরের মতো কঠিন মনে আজ ভালোবাসার প্লাবন বয়ে যাচ্ছে। সে বুঝল সে শুধু শহরকে অপরাধমুক্ত করেনি, সে আদিবার হৃদয়ে নিজের স্থায়ী বসত গড়ে নিয়েছে। তপ্ত বিকেলের সে নির্জন রাস্তায় এক ফুচকাওয়ালার রূপী গডফাদার আর এক সাহসী সাংবাদিকের এই পুনর্মিলন যেন এক নতুন কাব্যর সূচনা করল। নীল বুঝতে পারল আদিবারের তীব্র ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তপ্ত বিকেলের সেই নির্জন রাস্তায় সময় যেন থমকে দাঁড়িয়েছে। আদিবার ডুকরে ওঠা কান্না আর অভিমানী অভিযোগগুলো নীলের বুকের ভেতরটা ওলট পালট করে দিচ্ছিল। নীল দুই হাতে আদিবার মুখটা তুলে ধরল। তার নিজের চোখও আজ ছলছল করছে। যে নীল সারা জীবন আবেগকে পাথর চাপা দিয়ে রেখেছিল, আজ সে আদিবার সামনে পুরোপুরি নিঃস্বার্থ। আদিবা, শান্ত হন। আপনি কি মনে করেন এই 2 মাস আমি খুব শান্তিতে ছিলাম? প্রতিটা মুহূর্ত আমি আপনাকে দেখার জন্য ছটফট করছি। দূর থেকে আড়ালে দাঁড়িয়ে আমি আপনাকে দেখেছি। আপনার মন খারাপ দেখে নিজের ভেতরটা পুরো খাক হয়ে যেত। কিন্তু জ্যাকারকে মারার পর পুরো প্রশাসন আমার পিছনে লেগেছিল। আমি আপনাকে ভালোবাসতাম বলেই দূরে গিয়েছিলাম, যেন আমার ছায়া আপনার উজ্জ্বল ক্যারিয়ার আর জীবনকে নষ্ট না করতে পারে। আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি আদিবা, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। নীলের মুখে সরাসরি ভালোবাসার এই স্বীকারোক্তি শুনে আদিবা শান্ত হয়ে এলো। তার এতদিনের জমানো সব মান অভিমান এক নিমেষে ধুলে মুছে গেল। সে নীলের হাতে নিজের হাতটা শক্ত করে চেপে ধরল। বিকেলের রোদ তখন মরে এসেছে। চারিদিকে এক স্নিগ্ধ মায়া ছড়িয়ে পড়েছে। নীল আদিবার চোখের জল মুছে দিয়ে কিছুটা গম্ভীর হয়ে গেল। আদিবা, চলো, তোমাকে আজ একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। যে মানুষটার জন্য আজ আমরা এখানে, তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া বাকি। আদিবা কিছুটা অবাক হলো। নীল তাকে কোথায় নিয়ে যেতে চাইছে? এই অনিশ্চিত জীবনে আর কোনো রহস্য বাকি আছে? কিন্তু সে আর প্রশ্ন করল না। নীলের ওপর তার অগাধ বিশ্বাস। সে মাথা নেড়ে রাজি হলো। নীল তার ফুচকার গাড়িটা এক জায়গায় নিরাপদ করে তালা দিয়ে রেখে আদিবাকে একটি রিকশায় উঠল। শহর পেরিয়ে তারা যখন গন্তব্যে পৌঁছালো, আদিবা দেখল তারা একটা বিশাল কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে সারিবদ্ধ কবর আর অদ্ভুত এক নিস্তব্ধতা। সন্ধ্যা নামার আগে পাখিদের কলকাকলিতে চারপাশটা ভারী হয়ে আছে। নীল আদিবাকে নিয়ে একদম পেছনের দিকে একটা নিরিবিলি কোণায় গেল। সেখানে একটি কবর খুব সুন্দর করে যত্ন করে সাজানো। কবরের চারপাশের মাটি পরিষ্কার, তাজা কিছু ফুল সেখানে রাখা। নীল সেই কবরের পাশে গিয়ে দাঁড়ালো এবং খুব আলতো করে কবরের নাম ফলকটায় হাত রাখলো। আদিবা, এটা আমার বোনের কবর, ঐশীর কবর। যে মেয়েটার কথা আমি তোমাকে বলেছিলাম, যার অকাল মৃত্যু আমাকে আজ নীল থেকে গডফাদার নীল বানিয়েছে। জ্যাকারকে শেষ করার পর আমি প্রথম এখানে এসেছিলাম, কিন্তু আজ তোমাকে নিয়ে এসেছি কারণ তুমি সেই মানুষ যে আমার এই অন্ধকার জীবনকে আবারও আলোয় ফিরিয়ে এনেছ। ঐশীকে আমার বলা উচিত যে তার ভাইয়ের জীবনে এখন একজন খুব ভালো বন্ধু আছে। আদিবা কবরের নাম ফলকটার দিকে তাকিয়ে দেখল ঐশী আহসান। তার বুকের ভেতরটা হু হু করে উঠল।
সে দেখল নীলের চোখের সেই আদিম হাহাকার আজ কিছুটা শান্ত। আদিবাও ধীর পায়ে কবরের পাশে গিয়ে দাঁড়ালো। তারা দুজনে মিলে পরম ভক্তি আর শ্রদ্ধার সাথে ঐশীর জন্য দোয়া এবং মোনাজাত করলো। মোনাজাত শেষে যখন তারা দুজনে উঠে দাঁড়ালো, আদিবা দেখল নীলের চোখে এক অদ্ভুত প্রশান্তি। ঐশী জানো, এই আদিবা চৌধুরী কিন্তু খুব জেদি। তোমার ভাইয়ের একটা কথাও শুনে না, কিন্তু এই মানুষটা না থাকলে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না। ঐশী, তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার ভাইকে আমি আর কখনো একা হতে দেব না। তোমার না বলা সব অপূর্ণ ইচ্ছা আমি আর নীল মিলে পূর্ণ করব। কবরস্থানের সেই শান্ত পরিবেশে দাঁড়িয়ে নীল আর আদিবা একে অপরের দিকে তাকালো। যে প্রতিশোধের আগুনে এই গল্পের শুরু হয়েছিল, আজ সেই আগুনের লেলিহান শিখা নিভে গিয়ে এক নতুন ভালোবাসার স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে। ঐশীর কবরের পাশে দাঁড়িয়ে থাকার সময় ঝিরঝিরে বাতাস বইছিল। নীল আর আদিবা যখন কবরস্থান থেকে বেরিয়ে এলো, তখন আকাশের বুক চিরে এক ফালি চাঁদ উকি দিচ্ছে। শহরের কোলাহল দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে। নীলের মনে হলো দীর্ঘ এক দুঃস্বপ্নের পর সে আজ প্রথম মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। তার কাঁধ থেকে এক বিশাল বোঝার ভার নেমে গেছে। আদিবা তার হাতটা শক্ত করে ধরে হাঁটছে, যেন এই হাত আর কোনোদিন ছাড়বে না। আদিবা, আমার এই অন্ধকার জগৎ, এই গডফাদার পরিচয় সব আমি আজই কবরস্থানের দেওয়ালের ভিতরে বিসর্জন দিয়ে এলাম। জেকারকে মারার পর আমি বুঝতে পেরেছি প্রতিশোধ মানুষকে শান্তি দিলেও জীবন দেয় না, জীবন দিয়ে ভালোবাসা। আমি ঠিক করেছি আমি আর আন্ডারওয়ার্ল্ডে ফিরবো না। নিশানকে বলে দিয়েছি আমার সব ব্যবসা গুটিয়ে নিতে। আপনি জানেন না নীল, আপনার এই সিদ্ধান্তের জন্য আমি কতটা অপেক্ষা করেছিলাম। আমি চাই না আমার প্রিয় মানুষটা সারা জীবন খুনি আর পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াক। আমি চাই আপনি সেই সাধারণ নীল হয়ে আমার পাশে আসুন, যাকে আমি ভালোবেসেছিলাম। আপনার মধ্যে যে এক নিঃস্বার্থ মানুষ আছে, সে যেন আর কোনো দিন হারিয়ে না যায়। নীল হাসল। সেই হাসিতে কোনো কুটিলতা ছিল না, ছিল একরাশ সারল্য। সে আদিবাকে নিয়ে শহরের এক উঁচুতলার রেস্তোরাঁর ছাদে গেল। সেখান থেকে পুরো ঢাকাকে একটা জোনাকির মেলা মনে হয়। নীল আদিবার চোখের দিকে তাকিয়ে পকেট থেকে একটি ছোট সোনার আংটি বের করলো। এটি ছিল নীলের মায়ের একমাত্র স্মৃতি, যা সে এত বছর ধরে আগলে রেখেছিল। আদিবা একজন প্রাক্তন অপরাধীর হাত ধরে খুব কঠিন কাজ। লোকে হয়তো অনেক কথা বলবে, আপনার সম্মান নিয়ে প্রশ্ন তুলবে, তবুও আমি সাহস করে বলছি, এই অগোছালো মানুষটাকে কি আপনি গুছিয়ে নেবেন? আমাদের যুদ্ধ শেষ হয়েছে, এবার কি আমরা একটা নতুন জীবন শুরু করতে পারি? লোকে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না নীল। আমি আপনার সেই রূপটা দেখেছি যা পৃথিবী দেখেনি। আমি আপনার সাহসী হৃদয়টাকে ভালোবাসি। হ্যাঁ নীল, আমি আপনার সাথে সারা জীবন কাটাতে চাই। নীল পরম আদরে আদিবার আঙুলে আংটিটা পরিয়ে দিল। সেই রাতে তারা দুজন মিলে শপথ করল তারা একটি ফাউন্ডেশন করবে যা ঐশীর নামে হবে, যেখানে ড্রাগে আসক্ত হওয়া তরুণদের চিকিৎসা দেওয়া হবে এবং যারা অন্ধকার জগতে হারিয়ে গেছে তাদের আলোর পথ দেখানো হবে। নীল তার দীর্ঘদিনের জমানো সব অর্থ এই সমাজ কল্যাণমূলক কাজে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজ এই শহরের চেহারা অন্যরকম। সেই কলেজ চত্বরে আজ আর ড্রাগ কারবার হয় না। সেখানে এখন হাসি মুখে শিক্ষার্থীরা বই হাতে হেঁটে বেড়ায়। আদিবা চৌধুরী এখন দেশের সবচেয়ে প্রভাবশালী এবং সম্মানিত সাংবাদিক। তবে তার পরিচয়ের পাশে এখন আরও একটি পরিচয় যোগ হয়েছে। সে ঐশী মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালক। আর নীল এখন আর কোনো রহস্যময় গডফাদার নয়, সে এখন একজন নিভৃতচারী সমাজসেবক। তার আসল পরিচয় এখন খুব কম মানুষই জানে, কিন্তু সবাই জানে এই ফাউন্ডেশনের পেছনে এক বিশাল হৃদয়ের মানুষের হাত আছে। এক পরন্ত বিকেলে ফাউন্ডেশনের বাগানে আদিবা আর নীল বসে চা খাচ্ছিল। পাশেই ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে। নিশাদ এখন এই ফাউন্ডেশনের সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ করছে।
সে এখন আর অস্ত্র হাতে নেয় না, বরং বাচ্চাদের পাহারা দেয়। নীল আবদিয়ার দিকে তাকিয়ে এক তৃপ্তির নিঃশ্বাস ফেলল। আদিবা, কখনো ভাবিনি আমার এই রক্তাক্ত হাতগুলো কোনোদিন শিশুদের মাথার উপর আশীর্বাদ হয়ে থাকবে। আপনি আমাকে বদলে দিয়েছেন। না নীল, আপনি নিজেই বদলাতে চেয়েছিলেন, আমি শুধু আপনার হাতটা ধরেছিলাম। দেখুন আজ কতগুলো পরিবার আপনার কারণে হাসছে। এটাই তো আসল গডফাদারের পরিচয়, যে ধ্বংস করে না বরং সৃষ্টি করে। সূর্য যখন দিগন্তে ডুবছে তখন নীল আর আদিবা একে অপরের কাঁধে মাথা রেখে সেই দৃশ্য উপভোগ করছিল। তাদের জীবনে অনেক ঝড় এসেছে, অনেক রক্তপাত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয়েছে। যে অপরাধের বিষ এই শহরকে গ্রাস করেছিল তা আজ ভালোবাসার অমৃতে ধুয়ে মুছে গেছে। নীল বুঝতে পারল ঐশী আজ যেখানেই আছে সে তার ভাইয়ের এই নতুন জীবনের খুব খুশি। অন্ধকার গলি থেকে রাজপথের আলোয় ফেরার এই গল্পটি এখানেই শেষ হলো। ভালোবাসা যখন জেদ আর সাহসের সাথে মিশে যায় তখন পৃথিবীর কোনো অন্ধকারই তাকে আটকাতে পারে না। নীল আর আদিবার এই অমর প্রেম কথা শহরের মানুষের মুখে মুখে লোকগাথা হয়ে রয়ে গেল। অপরাধমুক্ত এক নতুন ভোরের সূর্য তখন মাথার উপর উজ্জ্বল হয়ে হাসছে, যেখানে নেই কোনো গ্লানি, নেই কোনো অপরাধবোধ, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। নতুন দিন, নতুন দিগন্ত, নতুন ভালোবাসা, এ যেন এক আত্মা, দুই দেহের সংমিশ্রণ।